যাচ্ছি না, শুক্রবার শনিবার আমাদের একটা ফ্রি টাইম থাকা দরকার ফ্যামিলির জন্য। আমরা রোববার দিন 5টার ক্লাসটা 8:30টায় করব। আপনাদের অ্যাকর্ডিংলি আপনার নোটিস পেয়ে যাবেন, যে ক্লাস যে ইনভিটেশন নোটিসগুলো পেয়ে যাবেন আর কি। স্যার পরীক্ষার মধ্যে স্যার ক্লাস কি বন্ধ থাকার সম্ভাবনা আছে মনে হয়? আর এখন কিন্তু এই তাদের কিন্তু আমরা এর মধ্যে চার পাঁচটা পড়ে যাবে, ক্লাসগুলো আপনাদের কোনো ডিস্টার্ব হবে না। বৃহস্পতিবারের ক্লাস তো করতে অসুবিধা নেই, বৃহস্পতিদিন তো মনে করেন শুক্রবার দিন বন্ধ থাকেই। বৃহস্পতিদিন পরীক্ষা দিয়ে এসে আমার জন্য রোববার দিন এবং রোববার দিন এবং যদি আপনাদের কোনো কন্ট্রাক্ট হয় আর কি, মানে সোমবার এবং বুধবার যদি থাকে তাহলে হয়তো ক্লাস করার জন্য পারে। এনিওয়েজ আসলে কি আমি তো বুঝতেছি বিষয়টা নিয়ে। স্টপ রাখলে কিন্তু পরবর্তীতে আবার ডিসেম্বর পর্যন্ত চলে যাবে, এটা পরে আবার পরবর্তী পরীক্ষাটা নেক্সট পরীক্ষা তো জানুয়ারিতে হবে মনে হয় আর কি। তো জানুয়ারিতে যদি পরীক্ষা হয় তাহলে তো ওটাতে গিয়ে আবার ওটা কি আমাকে একটা দেরি হয়ে যাচ্ছে না প্রিপারেশন? আবার আমাদের লাস্ট তার জন্য টেনে নিয়ে হোক, এটা মানে একটা সবারই তো মানসিকভাবে প্রস্তুতির ব্যাপার আছে যে পরীক্ষার টাইমে পড়ালেখা। যেমন আমি এখন মানে ক্লাস রেগুলার করতে করতে যেটা হয় মানে এই সন্ধ্যা থেকে আমার 10টা পর্যন্ত পড়ার টাইমটা আমার হচ্ছে না। আমি যে মানে পড়ার জন্য আলাদা একটা প্রস্তুতির দরকার, ওভাবে আমি পড়া হচ্ছে না। আমি এই টাইমটাতে ক্লাসটাই সেটাই যদি বন্ধ রাখে তখন মনে হচ্ছে না, কারণ একটু শিডিউলে বোধহয় টান ভাব আছে আর কি। শেষ করে আবার নভেম্বর হয়ে ধরেন না, আমার বোধহয় নভেম্বরটা শেষ করে বোধহয় আরো 2-একটা ক্লাস আমার বাকি থাকবে করতে আর কি। ইনশাল্লাহ অসুবিধা নেই, আপনাদেরকে ফুল সিলেবাসটা আমি কমপ্লিট করে যাবো। আমি ক্লাসের জন্য কোনো অসুবিধা নাই, দরকার হলে আমি আপনাকে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের ইনশাল্লাহ আপনাকে দেখি। স্যার এরপরে যদি আপনার কোনো সাপোর্ট এনি টাইম প্রিপারেশনের সময় কোনো রকম কোনো ঝামেলা পড়বেন আমাকে কল দিতে পারেন ফ্রিলি, একদম বি ফ্রি। ফোনে আমি কথা বলবো আপনার সাথে, একদম কোনো অসুবিধা নেই। আমি চাই আপনারা সবাই 100% পরীক্ষা নেন উইথ গুড প্রিপারেশন। আমার যে আপনাদেরকে একদম আপনাদের মধ্যে দিয়ে দেওয়া কনসেপ্ট যদি আপনারা ক্লিয়ার করে ফেলতে পারেন, কম্পিটিশনে আমি বারে বলছি যে কম্পিটিশনে কোনো ঝামেলা পড়বে। আর যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে বলি আপনারা প্রশ্ন দেওয়া হয় তাহলে কিন্তু অ্যান্সার আপনাদের ঝামেলা হয়ে যাবে, কিন্তু অ্যান্সার করতে পারবেন না, মার্কস পাবেন না। এনিওয়েজ আমি কথা অনেক, এবার আমি স্ক্রিন শেয়ার করে আমাদের পড়ায় চলে যাই। আজকে আমরা নতুন একটা যাবো। আচ্ছা একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার ম্যাথমেটিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে স্যার যদি আংশিক হয় তাহলে কি মার্কস পাওয়া যায় স্যার নাকি? সে পাবে। আপনি মনে করেন ওয়ার্কিং গুলো করলেন, অনেকগুলো ওয়ার্কিং কিন্তু মিলে আসতে পারলেন অঙ্ক, অঙ্কটা মিললো না, বাট তখন এক্সামিনার দেখা যায় আপনার ওয়ার্কিং গুলো আপনার রাইট ওয়েতে করছেন, হয়তোবা কোনো একটা কম্পিটিশনাল মিস্টেকের কারণে আপনার ওখানে হয়নি বা আপনার টাইমে স্কুলে নেই বা যাই হোক,
আপনাকে কিন্তু আংশিক মার্কস দিতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর যদি আপনার ভুলের পরিমাণটা যদি আপনি এমন কোন ভুল করছেন যে সো আমরা আজকে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি বাজেটিং ফ্রেমওয়ার্ক। বাজেটিং সম্বন্ধে কি
অর ফাংশনস। একটা কোম্পানির জন্য পুরা কোম্পানির জন্য বাজেট হতে পারে, অথবা একটা ডিপার্টমেন্টের জন্য হতে পারে, অথবা ডিপার্টমেন্টের একটা ছোট ফাংশনের জন্য হতে পারে, অথবা প্রোডাক্টস একটা প্রোডাক্টের জন্য হতে পারে, অর ফর রিসোর্সেস। রিসোর্সেস মানে কি কি রিসোর্স হতে পারে, সাচ এস ক্যাশ আমাদের একটা রিসোর্স, ম্যাটেরিয়াল একটা রিসোর্স, লেবার একটা রিসোর্স। এগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি বাজেট হতে পারে। সো দেখেন একদম ওভারঅল বিগ পোর্শন থেকে শুরু করে স্মলেস্ট কোম্পানি পোর্শন পর্যন্ত আমাদের বাজেট করতে পারি। কোম্পানি অ্যাজ এ হোল হতে পারে, ফাংশনাল বাজেট হতে পারে, ডিপার্টমেন্টের বাজেট হতে পারে, রিসোর্সের জন্য হতে পারে, যেমন ক্যাশের জন্য ক্যাশ বাজেট হতে পারে, ম্যাটেরিয়ালের জন্য ম্যাটেরিয়াল বাজেট হতে পারে, লেবারের জন্য লেবার বাজেট হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আমরা বাজেটগুলো করব। ইট ইজ ইউজুয়ালি ফর 1 year অর লেস। তাহলে বাজেটটা আমরা 1 বছরের জন্য করি অথবা কমের জন্য করি। অনেক সময় আমরা 6 মাসের জন্য বাজেট করি, অনেক সময় 3 মাসের জন্য করি, অনেক সময় 1 মাসের জন্য করি। সাধারণত কিন্তু 1 বছরের জন্য করি। পারপাস অফ বাজেট কি কি? তাহলে আমাদের বাজেটসের কয়েকটা ডিফারেন্ট পারপাস আছে। প্ল্যানিং, কন্ট্রোল এন্ড ইভ্যালুয়েশন, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, মোটিভেশন, অথরাইজেশন। এগুলো আমরা একটু আলোচনা করে যাই। প্ল্যানিং এর জন্য কি আমাদের পারপাস অফ বাজেটের মধ্যে প্ল্যানিংটা কি? বাজেটস কম্পেল প্ল্যানিং। বাজেটটা কিন্তু এক ধরনের প্ল্যানিংই, বাজেটটা এক ধরনের প্ল্যানিং, এই জন্য বলছে বাজেটস কম্পেল প্ল্যানিং। বাজেটিং প্রসেস আমি একটু দ্রুত করি কারণ এগুলো একটা মোস্ট থিওরিটিক্যাল, কিন্তু কনসেপ্টটা আমাদের থাকতে হবে, কিন্তু সবগুলোই যেন পড়বো আমি। দ্য বাজেটিং প্রসেস forces management to look ahead, set targets, anticipate problems, and give the organization purpose and direction. তাহলে দেখেন বাজেট যদি করে ফেলি তাহলে আমাদের ম্যানেজমেন্টটা ভবিষ্যতে টার্গেটটা সেট করতে পারবে, প্রবলেমগুলোকে অ্যান্টিসিপেট আগে থেকে অনুধাবন করতে পারবে, এবং গিভ দ্য অর্গানাইজেশন পারপাস এন্ড ডিরেকশন। একটা অর্গানাইজেশন চালার জন্য তার একটা উদ্দেশ্য দিবে এবং তাকে একটা ডিরেকশন দিবে, নির্দেশনা একটা দিবে। তাহলে কত কিছু এটা কভার করতেছে বাজেটের মাধ্যমে। উইদাউট দ্য অ্যানুয়াল বাজেটিং প্রসেস, দ্য প্রেশারস of day-to-day operational problems may tempt managers not to plan for future operations. The budgeting process encourages managers to anticipate problems before they arise. Problem আসার আগেই ম্যানেজাররা কিন্তু ওটা অনুধাবন করতে পারবে, অ্যান্টিসিপেট করতে পারবে, চিন্তা করতে বুঝতে পারবে। And hasty decisions that are made on the spur of the moment based on expediency rather than reasoned judgments will be minimized. Corporate planners would regard budgeting as an important technique whereby long-term strategies are covered and short-term action plans. So, motamoti planning purposes jonno amader budgeting is very important, very vital. Then ashen coordination, control and evaluation. Control evaluation moddhe dekhen those results, the budget provides the plan against which actual results can be compared. Amar বাজেটের সঙ্গে আমি অ্যাকচুয়াল রেজাল্টকে কিন্তু কম্পেয়ার করতে পারি বলেই তাহলে তখনই আমার কন্ট্রোল এবং ইভ্যালুয়েশনের কথা চলে আসে। কিন্তু যখন আমি একটা স্ট্যান্ডার্ডের সঙ্গে যে আমরা বললাম যে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স করছি, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট কস্টিং করছি, তারপরে ভ্যারিয়েন্স অ্যানালিসিস করছি, মনে আছে এটা নিশ্চয়ই আমাদের মনে আছে, জাস্ট রিসেন্টলি করলাম কস্টিং মেথড করলাম, তারপরে ভ্যারিয়েন্স অ্যানালিসিস করার সময় কস্টিং মেথডগুলোকে অ্যাপ্লাই করে আমরা ভ্যারিয়েন্স অ্যানালিসিস করছি। তাই একই বাজেটটার কথা একই, স্ট্যান্ডার্ড কস্টিংটাই এক ধরনের বাজেট। আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করার সময় শব্দ করার সময় অনেক সময় বাজেটেড বলছি, অনেক সময় এস্টিমেটেড বলছি। তাহলে এখানেও বাজেটটা এসে যাচ্ছে। তার মানে আমরা যা শিখে আসছি লাস্ট 8 চ্যাপ্টার পর্যন্ত, সেখানে যে বাজেট বারবার কথাটা বলে আসছিলাম, সেই বাজেটটা কিভাবে করতে হয় সেটাই আমাদের এখন মুখ্য উদ্দেশ্য শেখার জন্য। বাজেট প্রোভাইডস দ্য প্ল্যান এগেইনস্ট হুইচ অ্যাকচুয়াল রেজাল্টস ক্যান বি কম্পেয়ার্ড। আমরা কম্পেয়ার করছি অলরেডি ভ্যারিয়েন্স অ্যানালিসিস সময়, সেই কথা এখানে এসে গেল। তাহলে কি হলো, দোজ রেজাল্টস হুইচ আর আউট অফ লাইন উইথ দ্য বাজেট can be further investigated and corrected. এই যে আমরা ভ্যারিয়েন্স অ্যানালিসিস করছি সেই কথা কিন্তু একদম এক্স্যাক্টলি সেম। তাহলে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করতে পারি আমরা যখন ডিফারেন্স পাই, হ্যাঁ, which are out of line, ওগুলোকে আমরা তখন বের করতে পারি, তখন ওটার উপর ইনভেস্টিগেশন করতে পারি আর কারেকশন করতে পারি। ইনভেস্টিগেশন এবং কারেকশন করা এটাই তো আসলে কন্ট্রোলের পার্ট। তারপরে the performance of a manager is often evaluated by measuring his success in achieving his budget. তখন বাজেট করলে আবার কি করতে ইভ্যালুয়েশন করতে পারি। একটা ম্যানেজার, তার সেলস ম্যানেজারকে একটা সেলস টার্গেট দেওয়া হলো, সেলস বাজেট দেওয়া হলো, সে যদি বাজেটটা পুরোপুরি সেলস টার্গেট যদি সে নিতে পারে, তাহলে তার বাজেট, তার এস্টিমেটে সে টার্গেটটা ফুলফিল করলো, তাহলে তাকে আমি ইভ্যালুয়েট করতে পারি। এই জন্য ইভ্যালুয়েটের কথা বলবো। দেন আসেন কোঅর্ডিনেশন। Budget serves as a vehicle through which the actions of the different parts of an organization can be brought together and reconciled into a common plan. তাহলে একটা কমন প্ল্যানের জন্য আমরা প্রত্যেকটা বাজেটকে কিন্তু এক জায়গায় আনতে পারি। হ্যাঁ,
Without any guidance, managers may each make their own decisions, believing that they are working in the best interest of the organization. তাহলে a sound budgeting system helps coordinate the different activities of the business and to ensure that they are in harmony with each other. যখন আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের বাজেট হবে এবং সব ডিপার্টমেন্টের ম্যানেজার যখন একসঙ্গে বসে যখন বাজেটিং করবেন, তখন বাজেট ম্যানেজাররা বুঝতে পারবে যে না, তারা একটা হারমোনি উইথ ইচ আদার, তারা একদম সমন্বয়ের সঙ্গে একটা কাজ করতেছেন, প্রত্যেকেই ডিফারেন্ট অ্যাক্টিভিটি করতেছেন বিজনেসের জন্য, এবং তাদের ইন্টিগ্রেটেড ফলাফল কি কিন্তু বিজনেসটা কিন্তু ফলাফল কিন্তু একদম আলটিমেট টার্গেটটা হবে, এবং এই কোঅর্ডিনেশনের সৃষ্টি হয় কিন্তু বাজেটিং এর মাধ্যমে। দেন কমিউনিকেশন, বাজেটস কি করে কমিউনিকেশনের মধ্যে একটা আমাদের হেল্প করে। কিভাবে করে? Budgets communicate targets to managers. Through the budget, top management communicates its expectations to lower level management so that all members. আচ্ছা, কারো একটা কথা শুনতে পাচ্ছি, প্লিজ একটু বন্ধ করবেন। কারো একটা কথা শুনতে পাচ্ছি, প্লিজ মিউট করেন। হ্যালো মিস্টার প্রফেশনাল অ্যাকাউন্টিং ইন পাবলিক বডিজ, উনি তো শুনতেই পাচ্ছেন আমাকে। উনি মনে হয় এখানে নাই স্যার, আপনি স্যার মিউট করে দেন। আমি তো আনমিউট করে দেন। আমাকে আবার আমি আনমিউট করতে গেলে আমাকে এখান থেকে বেরোতে হবে, দ্যাটস এ প্রবলেম। আমি এখান থেকে বেরোতে গেলে আবার সময় আপনারা সে কে রাখেন। হ্যাঁ, তারা মিউট করছে, থ্যাংক ইউ। মিউট হয়েছে এখন, আবার আসি। এবার আমার ওখানে যেতে আবার ঝামেলা আছে। হ্যাঁ, এসে গেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিন, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে কোঅর্ডিনেশন, আমাদের প্ল্যানিং, কন্ট্রোল, ইভালুয়েশন, কোঅর্ডিনেশন গেল। কমিউনিকেশনটা কিভাবে হয়? So the budget, top management communicates its expectations to lower level management so that all members of the organization may understand these expectations and can coordinate their activities to attain them. কোঅর্ডিনেশনটা হয় টপ ম্যানেজমেন্টটা লোয়ার ম্যানেজমেন্টের সঙ্গে একটা কোঅর্ডিনেশন করতে পারে বাজেটের মাধ্যমে। টপ ম্যানেজমেন্টের বাজেটটাকে ওরা স্প্লিট করে দিয়ে লোয়ার ম্যানেজমেন্টে ভাগ করে দেয়, তাহলে সেখানে তারা কমিউনিকেট করতে পারে। দেন আসেন মোটিভেশন। মোটিভেশন ফ্যাক্টর কিভাবে কাজ করতে? বাজেট ক্যান বি ইউজফুল ডিভাইস for influencing managerial behavior and motivating managers to perform in line with the organizational objectives. Organizational যে অবজেক্টিভ থাকে, উদ্দেশ্য থাকে, in line with that এটা তারা একটা মোটিভেশনটা পায়, মোটিভেটিং মানে কাজ করার জন্য একটা মোটিভেশন পায়, কারণ বাজেট করা থাকলে তাদের ম্যানেজারিয়াল বিহেভিয়ার ইনফ্লুয়েন্স হয় এবং তারা কাজ করার জন্য একটা মোটিভেশন পায়। এবার আসেন অথরাইজেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অথরাইজেশন এটা কি জিনিস? বাজেট মে অ্যাক্ট অ্যাজ ফর্মাল অথরাইজেশন টু এ ম্যানেজার ফর এক্সপেন্ডিচার, the hiring of staff and the pursuit of the plans contained in the budget. তাদের মধ্যে অথরাইজেশন একটা অথরিটি কাজ করে, যারা বাজেট করে বা তাকে যখন বলা যায় তোমার একটা বাজেট, তোমার এই কস্টের বাজেট অথবা তোমার এই এক্সপেন্সের বাজেট, সেলসের বাজেট, তখন তাদের মধ্যে একটা অথরিটি কাজ করে যেটা আমরা এটা করতে হবে। The budget period is the time for which the budget is prepared. This is typically 1 year, which reflects the fact that the financial reports or most organizations cover 1 year periods, but a budget can be for any length of time that suits management purpose. সাধারণত 1 বছরের জন্য হয়ে থাকে অথবা সাধারণত 1 বছরের জন্য হয়ে থাকে, বাট যে কোনো লেংথের জন্য চাইলে আমরা করতে পারি। ওকে, তারপর আসেন behavioral aspects of budgeting. এটা কি? Involving managers in the completion of a budget can help achieve some of the purposes of the budget, but may distort others. Some of the purposes that are enhanced by manager involvement are planning, communication, motivation. এগুলাতে আমাদের এই পারপাস গুলো এনহ্যান্সড হয়, ম্যানেজারের ইনভলভমেন্ট হয়, ম্যানেজারের বাড়ে, আমাদের ম্যানেজারের ইনভলভমেন্টটা বাড়ে। Some of the purposes that are enhanced by manager involvement are planning. Planning is taking place at any levels and should be more accurate than it simply takes place at a high level by individuals who are not familiar with the day-to-day needs of the business. More junior managers will have better information as they are closer to the action, and this should provide the quality of the budgets overall. তারপরে এরকম ভাবেই প্ল্যানিং, কমিউনিকেশন, মোটিভেশন আমরা এগুলো আলোচনা করেছি। এখানে এই ধরনের ক্ষেত্রে এটা আমাদের বিহেভিয়ার অ্যাসপেক্টের কারণে, বাজেটিং এর কারণে আমাদের পারপাস অফ বাজেটিং মে এনহ্যান্স হতে পারে। ডেস্টর্ট কি হতে পারে? ডেস্টর্টের সম্বন্ধে একটু আলোচনা করি। আমরা তো এগুলো প্ল্যানিং এবং কমিউনিকেশন, মোটিভেশন আগে আলোচনা করেছি।
while as the following purposes might be distorted. অনেক সময় distorted হতে পারে, just for information, এটা কি হতে পারে? Coordination distortion হতে পারে, evaluational distortion হতে পারে, authorizational distortion হতে পারে। তাহলে coordination কিভাবে distortion হয়? Managers will have to coordinate with each other, and it may be that inaccuracies occur in budgets if individual manager cannot see the overall big picture or do not understand fully the organization's goals for the budget. অনেক সময় হতে পারে কি, আরেকজন সাউন্ড শোনা যাচ্ছে, আমি ওকে বন্ধ করি, ওদিকে বুঝলে আপনারা কেউ নোটিস করতে পারছেন? এই এনার হচ্ছে 27 নম্বর, 27 নম্বরকে মিউট করে দিই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, না স্যার, জি স্যার আসছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন তাহলে কি হয়, কোঅর্ডিনেশন কখন ডিস্টার্ব হতে পারে? আমরা তো কখন বাজেটের মাধ্যমে আমাদের ম্যানেজারের যে পারপাস আর এনহ্যান্সড বাই ম্যানেজার ইনভলভমেন্ট, সেক্ষেত্রে কি কি প্ল্যানিং এর ক্ষেত্রে হতে পারে, কমিউনিকেশন ক্ষেত্রে হতে পারে, মোটিভেশনের ক্ষেত্রে হতে পারে। আর কখন ডিস্টার্ব হয় অনেক সময়, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন ডিস্টার্ব হতে পারে যদি ম্যানেজার উইল হ্যাভ টু কোঅর্ডিনেট উইথ ইচ আদার and it may be that inaccuracies occur in budgets if individual manager cannot see the overall big picture or do not understand fully the organization's goals for the budget period. Budget period এর মধ্যে organization goal কি আছে সেটা যদি একটা লোয়ার লেভেল ম্যানেজার যদি ওভারঅল পিকচার যদি তার কাছে যদি ক্লিয়ার না থাকে, তখন কিন্তু কোঅর্ডিনেশনের সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু তখন হয়তো বা টপ লেভেল ম্যানেজমেন্ট যা বলছে হয়তো মিড লেভেল ম্যানেজমেন্ট সেটা বুঝতে পারছে না, মিড লেভেল ম্যানেজমেন্ট যা বলছে তা হয়তো বা টপ লেভেল ম্যানেজমেন্ট বা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট বুঝতে পারতেছে না। এরকম তখন কোঅর্ডিনেশন সমস্যা হইলেও হতে পারে। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি, in some instances managers might build slack into a budget and that they control. This means that they will make it more easily achievable. দেখেন এটা কিন্তু ভাইটাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাজেটটা কেন ইম্পর্টেন্ট এবং কেন অ্যাকুরেট হতে হবে, কেন এটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ইভ্যালুয়েশনের এই জিনিসটা আপনারা ভালোভাবে দেখেন। In some instances this means that they will make it more easily achievable by overstating target costs or understating target revenues if these are included in their budget. This will make it easier for them to achieve the budget targets and associated rewards, but it will make the evaluation of budget performance less useful for senior managers. For example, the variance system might only generate favorable variances because the original plan or standard was understated. দেখছেন আমরা যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করছি, সব ফেভারেবল কিংবা অ্যাডভার্স ভ্যারিয়েন্স বের করছি। এখন যদি বাজেটিং এর মধ্যে যদি আমরা যারা করতেছি বাজেটিং করার সময় যদি যারা কস্ট সেন্টার নিয়ে বাজেট করবে, তারা যদি কস্টটাকে যদি বাড়ায় বাজেট করে, তাহলে মানে এক্সিকিউশন করার সময় দেখা যাবে যে কস্টটা সে কম খরচ করতে পারলো, তাহলে তো তার সব ভ্যারিয়েন্স গুলো ফেভারেবল দেখাবে। তখন সে কিভাবে সেটা কোম্পানিতে রিওয়ার্ড পাবে, ও ফ্যান্টাস্টিক, বাজেট যাচ্ছিল, বাজার থেকে সে কম খরচ করে প্রোডাকশনটা করতে পারছে বা পারচেসটা করতে পারছে বা অন্য কিছু করতে পারছে, হ্যাঁ, বা এক্সপেন্স যে কোনো এক্সপেন্স সে বাজেট করছে, এক্সপেন্স সে কম করতে পারছে, কিন্তু আমাদের গোলটা পূর্ণ হয়েছে। তাহলে বাজেটিং এর যদি সে এই চালাকিটা করে, তাহলে কিন্তু সে রিওয়ার্ড পেতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু ওভারস্টেটেড আর আন্ডারস্টেটেড হতে পারে। তো এই জন্য বলতেছে এবং সেলস এর ক্ষেত্রে, রেভিনিউ ক্ষেত্রে তাই উল্টা। তো এটা এই জন্য বলতেছে this will make it easier for them to achieve the budget targets associated rewards. They will make it more easily achievable by overstating target costs and or understating target revenues. তাহলে এই ভ্যালুয়েশনের মধ্যে কিন্তু একটা ডিস্টরশন হইতে পারে, সে কথাই বলতেছে। এবার অথরাইজেশনের ক্ষেত্রে কি হইতে পারে? It may be harder to control the authorization of budget item if there are no checks on the manager. It may also be that managers disagree over budget responsibility and try to allocate costs to other managers rather than take responsibility for themselves. অনেক সময় বাজেটের সময় ম্যানেজাররা অনেক সময় নিজেরা রেসপন্সিবিলিটি নিতে চায় না, অথরাইজেশন করতে চায় না, অন্যদেরকে অথরিটিকে বাইপাস করে দিতে চায়, এটা করতে চায় না, সে ধরনের একটা সমস্যা হইতে পারে। বাট in any case বাজেটটা আমাদের দরকার আছে, এবং we have to do the budgets, এবং আমাদেরকে বাজেটটা করতে হবে। এবার কনফ্লিক্ট বিটুইন গোলস এন্ড বাজেটিং, সেটা কনফ্লিক্ট একটা হয়।
এটা একটু ছোট করে আলোচনা করে দিই যে these behavior aspects help explain that এই যে আগেরগুলো যে এগুলো আমরা আলোচনা করলাম এখানে প্ল্যানিং কোঅর্ডিনেশন মোটিভেশন তারপরে আবার ডিসঅর্ডার গুলো আলোচনা করছিলাম এগুলোই বলতেছে these behavioral aspects help explain that many of the goals of budgeting are contradictory হ্যাঁ তারপরে এখানে দেখেন এখানে আরেকটা এখানে কথা আসছে furthermore the budget is designed to act as a plan for a manager or department. The manager may therefore follow this plan at the expense of other critical success factors that arise in the internal or external environment of the firm. For example, এই যে এক্সাম্পলটা দেখেন খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছে a production manager may continue to use the plant material mix সম্বন্ধে আপনারা পড়ছেন না material mix একটু আগে তো আমরা গত ক্লাসে করে আসলাম a production manager may continue to use the plant material mix even if the sales department are indicating that customers would prefer a different product design and the purchasing department have adjusted their purchase accordingly. The production manager then has to choose between the plan and the interdepartmental coordination. এই যে বিষয়গুলো এখানে এই ধরনের সমস্যাগুলো এই যে আপনার কনফ্লিক্টগুলো হয়ে যায় then many of the conflicts arise due to human nature of a budgetary control system. Managers do not always follow organizational goals. They do not always think long term. তারা long term অনেক সময় চিন্তা করতে পারে না. They may be wary of moving away from the plan, etc. This provides a conflict between many of the goals of a budgetary control system, which needs to be considered as at a strategic level when implementing such a budget system. Note, these ideas are explored in more detail in paper P2 আচ্ছা P2 তে কি আপনারা পাবেন এনিওয়েজ তো এই হইলে গিয়ে মোটামুটি বাজেটের সম্বন্ধে বিষয় বাজেটিং সম্বন্ধে আমরা জানলাম বাজেট কি জিনিস এবং প্ল্যানিং কিভাবে হয় বাজেটের প্ল্যানিং কোঅর্ডিনেশন এই যে পারপাস অফ বাজেটিং প্ল্যানিং কন্ট্রোল এন্ড ইভালুয়েশন কোঅর্ডিনেশন কমিউনিকেশন মোটিভেশন অথরাইজেশন এগুলো হচ্ছে বাজেটের অ্যাসপেক্টস গুলো আছে এবং এটা বিহেভিয়ার অ্যাসপেক্ট কি হতে পারে এটার নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটি আলোচনা করলাম সো এবারে আমরা চলে যাব মেইন জায়গাতে আচ্ছা যা পড়লাম কোনো প্রশ্ন কারো আছে বলেন বলেন স্যার বাজেটের অথরাইজেশনটা আরেকবার যদি বলতেন স্যার অথরাইজেশন খুবই ইম্পর্টেন্ট জিনিস অথরাইজেশন থেকে বাজেট মে অ্যাক্ট অ্যাজ এ ফর্মাল অথরাইজেশন টু এ ম্যানেজার ফর এক্সপেন্ডিচার একটা ম্যানেজারকে তাকে এক্সপেন্স করার জন্য তাকে একটা অথরাইজেশন দিয়ে দেওয়া যেতে পারে যেমন মনে করেন ফর এক্সাম্পল পারচেস ম্যানেজার তো পারচেস ম্যানেজারকে বলা যায় তুমি 1 কোটি টাকা পর্যন্ত যদি যা পারচেস আছে তুমি সেটা তুমি তোমার অথরিটি করতে পারবা হ্যাঁ মনে করেন বড় একটা কোম্পানি কোটি কোটি টাকার ব্যবসা ওদের কোটি কোটি টাকা পারচেস করতে হয় তো একটা আমি মিড লেভেল ম্যানেজারকে বললাম তোমার অথরিটি লেভেল হচ্ছে 1 কোটি টাকা টপ লেভেল ম্যানেজারকে বললাম তোমার অথরিটি লেভেল হচ্ছে 20 কোটি টাকা এই যে অথরিটি দেওয়া তাহলে হবে কি তাহলে কাজটা দ্রুত হবে হ্যাঁ আমার কাজটা দ্রুত হবে যে আমার 1 কোটি টাকার মধ্যে যে সমস্ত পারচেস আছে পারচেস ম্যানেজার কিন্তু তার রেসপন্সিবিলিটিতে অথরাইজেশনের মধ্যে যেহেতু দেওয়া আছে সে সাইন করে ওয়ার্ক অর্ডার ইস্যু করে দিয়ে সেটা কিনে ফেলতে পারলো এটি হচ্ছে অথরাইজেশন তো বাজেট ওখানে অ্যাক্ট করে দিবে the budget may act as formal authorization to a manager for expenditure. The hiring of staff and pursuit of the plans contained in the budget. এই আর কি বোঝা গেছে অথরাইজেশন হ্যালো প্রশ্নকর্তা জি স্যার থ্যাংক ইউ স্যার ওকে তারপরে তাহলে অথরাইজেশন গেল এই হচ্ছে আমাদের মোটামুটি বাজেটের বিষয়গুলো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো এবার আমরা বাজেটটা কিভাবে করব ফাংশনাল বাজেটস এন্ড দ্য মাস্টার বাজেট এই সম্বন্ধে জানবো এটাই হচ্ছে মুখ্য বিষয় আমাদের তো মাস্টার বাজেট হচ্ছে কি মাস্টার মানে তো মাস্টার মানে বড় বিগ মাস্টার বাজেট আচ্ছা আর ফাংশনাল হচ্ছে কি ছোট ছোট ফাংশন সেলস ডিপার্টমেন্ট হতে পারে অ্যাডমিন ডিপার্টমেন্ট পারচেজ ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট ছোট ছোট ফাংশনাল ডিপার্টমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে ফাংশন তাহলে ফাংশনাল ডিপার্টমেন্টের জন্য যে বাজেট সেগুলো হচ্ছে ফাংশনাল বাজেট আর বড় সবগুলো মিলে একসঙ্গে যখন অ্যাকুমুলেট করে যখন যে বাজেট হবে সেটা হচ্ছে মাস্টার বাজেট
A master budget for the entire organization, entire organization brings together the departmental or activity budgets for all the departments or responsibility centers within the organization. দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড আপনাদেরকে বুঝতে হবে। কি বলছে? ডিপার্টমেন্টাল or activity budgets for all the departments। একটা ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু ছোট ছোট অ্যাক্টিভিটি থাকতে পারে, ওগুলোর জন্য কিন্তু বাজেট করতে পারবো আমরা। আবার ডিপার্টমেন্টের জন্য একটা বাজেট হতে পারে, আবার পুরো অর্গানাইজেশনের জন্য একটা বাজেট হতে পারে, আবার and রেসপন্সিবিলিটি সেন্টার্স মানে যেখানে যেখানে অথরাইজ দেওয়া থাকবে, রেসপন্সিবল দেওয়া থাকবে বিভিন্ন সেন্টারগুলো, রেসপন্সিবিলিটি সেন্টার উইদিন অর্গানাইজেশন। তাহলে কি বলতেছে পুরোটা দেখেন আবার পুরি। মাস্টার বাজেট হচ্ছে গিয়া মাস্টার বাজেট ফর দ্য এন্টায়ার অর্গানাইজেশন ব্রিংস টুগেদার, একসঙ্গে নিয়ে আসে, কি নিয়ে আসে? দ্য ডিপার্টমেন্টাল অর অ্যাক্টিভিটি বাজেটস ফর অল দ্য ডিপার্টমেন্টস অর রেসপন্সিবিলিটি সেন্টার্স উইদিন দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের ভিতরে যা যা ডিপার্টমেন্ট আছে, অ্যাক্টিভিটি সেন্টার আছে, রেসপন্সিবিলিটি সেন্টার আছে, বাজেট আছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে অ্যাকোমোডেট করে যে বাজেটটা হয় সেটা হচ্ছে বলা হয় মাস্টার বাজেট। তাহলে দ্য স্ট্রাকচার অফ এ বাজেট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস অপারেশন। তাহলে একটা বাজেটের স্ট্রাকচার কেমন হবে? হ্যাঁ, সেটা তো একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার কি, একটা অর্গানাইজেশনের কি ধরনের অপারেশন করে, তার নেচার অফ অপারেশন কি, সেটার উপর নির্ভর করতেছে। এটা তো বলাই বাহুল্য। ইন এ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, যদি একটা উৎপাদনগত কোনো অর্গানাইজেশন হয়, দ্য বাজেটিং প্রসেস উইল probably consist of preparing several functional budgets beginning with a sales budget. See principal budget factor at the end of the section. এখানে একটা কথা বলে দিচ্ছি কি, প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, কথাটা মনে রাখেন, প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, এই কথাটা মনে রাখবেন। এইটা নিয়ে আমরা পরে আবার কিছুক্ষণ পরে হয়তো আমরা পাবো, তখন ডিটেলস বলবো। এখন শব্দটা মনে রাখুন, প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। ওকে, আবার পড়ি। ইন এ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন দ্য বাজেটিং প্রসেস উইল প্রবাবলি কনসিস্ট অফ প্রিপেয়ারিং সেভারাল ফাংশনাল বাজেটস। ফাংশনাল সম্বন্ধে আমরা বলেছি, ফাংশনাল কি জিনিস? আমার বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো থাকে সেগুলো ফাংশনাল ডিপার্টমেন্ট। তাহলে এইটা প্রবাবলি কনসিস্ট উইথ প্রিপেয়ারিং সেভারাল ফাংশনাল বাজেট করলে বিগিনিং উইথ সেলস বাজেট। আচ্ছা, আমাকে বলেন যে সেলস বাজেট নিয়ে এই যে এখানে আমার একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা। These stages in budgeting are illustrated in the following diagram. Let's discuss. আমরা চলেন ডিসকাস করি যে এখানে অনেক বলছে সেলস বাজেট দিয়ে শুরু, প্রোডাকশন বাজেট, তারপরে র মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি, তারপরে কস্ট অফ গুড। সেলস বাজেট দিয়ে আমরা যে শুরু করতেছি, এটার কি, এটা সম্বন্ধে আপনারা এটা কেন বলেন তো? স্যার সেলসটাই তো মূল ফ্যাক্টর স্যার। সেলসের থেকে যে বাজেটটা দিবে, যে তারা কত সেল করতে পারবে ইয়ারলি, সেটার উপর ডিপেন্ড করে স্যার অন্যান্য ফাংশন গুলো স্যার জড়িত। এই জন্য সেলসটাই প্রথম স্টেপে আছে স্যার। ওয়েল সেট। আর কেউ বলবেন? না, এটাই স্যার। আমি এই বছরে কত টাকা সেল করব সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার নিচের গুলো, যেমন কস্ট অফ গুডস সোল্ড এর একটা বাজেট আসবে, সেখান থেকে আমার অপারেটিং প্রফিট কত হবে, আমি আবার অন্যান্য খরচগুলো কত করব, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, অন্যান্য এক্সপেন্স গুলো বাদ দিয়ে এরপর আমি নেট প্রফিট কত করব। পুরো বাজেটটা তো নির্ভর করছে স্যার সেলসের উপরে। আচ্ছা, তো এই সেলসটাকে এই যে এখানে একটা প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর কথা বলা আছে। হ্যাঁ, তো বিগিনিং উইথ এ সেলস বাজেট, আমরা সেলস বাজেট দিয়ে শুরু করি এবং এটা একটা প্রিন্সিপাল বাজেট। মানে আমাদের এখানে এই যে আলোচনা করলাম, এটা কারণটা হচ্ছে যে আসলে সেলসের শেষটাই হচ্ছে কি আমাদের কি পয়েন্ট আমরা চিন্তা করতেছি, আমরা কতটুকু বিক্রি করতে পারবো। হ্যাঁ, আমার হয়তো প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি আছে, কিন্তু আমি অত বেশি বিক্রি করতে পারবো না। তাহলে আমি ফুল প্রোডাকশন ক্যাপাসিটি প্রোডাকশন করাটা আমার জন্য জাস্টিফাইড হবে না। তাহলে আমার প্রোডাকশন ক্যাপাসিটি আছে বলে যে ফুল প্রোডাকশন করব সেটা আমরা করবো না, কিন্তু আমার সেলস কত দিতে পারতেছি সেটাকে আমাকে টার্গেট করতে হবে। সেটাকে নিয়ে আমি তাহলে আমার পুরা বাজেটিং ফাংশনাল বাজেটগুলোকে করতে হবে। সেজন্য সেলসটা হচ্ছে আমার কি ফ্যাক্টর, কি বাজেটিং ফ্যাক্টর। এই কি বাজেটিং ফ্যাক্টরটাই হচ্ছে গিয়া প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর বা বাজেট ফ্যাক্টর। এই কথাটাই হচ্ছে প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। পরেও আসবে, এই পরে একটা স্ট্যাঞ্জা আছে এই সম্বন্ধে বলবে। তাহলে প্রথমে আমরা করব সেলস বাজেটটা করব। সেলস বাজেটটা করার পরে কি হবে আমাদের, এরপরে সেলস এর উপর নির্ভর করে কত সেল করব সেটার উপর নির্ভর করে প্রোডাকশন করব। আর প্রোডাকশন বাজেট করার সময় একটা বিষয় চলে আসে,
যদি আমি নতুন কোম্পানি এবছর শুরু করলাম তাহলে তো আমার কোনো বিগিনিং ইনভেন্টরি থাকলো না, তাহলে আমার যা সেলস হবে তাই প্রোডাকশন হবে, তাই আমি প্রোডাকশন টার্গেট করব। হ্যাঁ, যদি আমার কোনো ইনভেন্টরি থাকে, আমার যদি ওপেনিং ইনভেন্টরি থাকে, তাহলে ওপেনিং ইনভেন্টরি কত আছে আর আমার সেলস কত আছে, আমি অ্যাডজাস্টমেন্ট করে কত প্রোডাকশন করতে হবে সেটা তখন নির্ভর করবো। তাহলে এরপরে যদি আমার যদি তাহলে আমি যদি আবার ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি দুইটাকে যদি আবার রিঅ্যাডজাস্ট করতে চাই পরবর্তী পিরিয়ড গুলোতে গিয়ে, তখন কতটুকু রিঅ্যাডজাস্টমেন্ট করবো সেটাকে আমাকে ধরতে হবে। তার উপর নির্ভর করে আমি কত ওপেনিং ইনভেন্টরি আছে, তারপরে কত আমি ক্লোজিং ইনভেন্টরি রাখতে চাই, হ্যাঁ, এবং সেই উপর নির্ভর করে আমি আবার কত প্রোডাকশন করা উচিত তখন সেটা বাজেট করতে চাই। এই যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু প্রোডাকশন বাজেট নিয়ে এখানে বললাম এর জন্য যে এটা নিয়ে প্রোডাকশন বাজেট যদি আমি ঠিক করতে পারি তাহলে কিন্তু আমি র মেটেরিয়াল বাজেট, লেবার বাজেট, ফ্যাক্টরি ওভার বাজেট তখন এটা আমাদের করতে সুবিধা হবে। সুতরাং প্রোডাকশনের ইউনিট কত কোয়ান্টিটি হবে সেটা কিন্তু আমাদের একটা কম্পিটিশনাল ফ্যাক্টর আছে, সেটা আমরা করতে হবে। সেলস তো না পেয়ে গেলাম, সেলস তো আমার একটা প্রজেকশনে আমি এই বছর বা নেক্সট ইয়ার আমি কত সেল করবো সেটা আমি বুঝে গেলাম, বা কিভাবে বুঝবো যে বছর কত সেল করছি, নেক্সট ইয়ার ফোরকাস্ট কত কিছু বাড়বে বা কিছু কমবে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো সেলস বাজেট কিভাবে করবো। কিন্তু প্রোডাকশন বাজেটের ভাইটাল হচ্ছে কি, আমার এখানে ওপেনিং ইনভেন্টরি থাকতে পারে, আমার ক্লোজিং ইনভেন্টরি থাকতে পারে। ওপেনিং ইনভেন্টরি আমার যা আছে আমি হয়তো নেক্সট ইয়ারে চাচ্ছি যে ক্লোজিং ইনভেন্টরিকে আমরা বর্তমানে যা মেনটেন করতে চাচ্ছি আরো কম মেনটেন করবো, তখন আমাকে অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট করে তোরে আমাকে আবার প্রোডাকশন বাজেটটাকে আবার রিশিডিউল করে প্রোডাকশনের কত কোয়ান্টিটি করবো, কত ইউনিট করবো সেটা কিন্তু ঠিক করতে হবে। এটা ভাইটাল পয়েন্ট। তাহলে সেখানে যখন প্রোডাকশন বাজেটটা আমি করে ফেলতে পারবো তখন হবে কি আমাদের, তখনই আমরা র মেটেরিয়ালের কত লাগবে ওই প্রোডাকশন করার জন্য সেটা বের করতে পারবো, ওই প্রোডাকশন করার জন্য আমরা কত লেবার লাগবে সেটা বের করতে পারবো, ওই প্রোডাকশন করার জন্য আমরা কত ফ্যাক্টরি ওভার লাগবে সেটা বের করতে পারবো। গেল, তাহলে আমাদের প্রোডাকশন বাজেটের পরে আমরা এই যে এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এর এলিমেন্ট গুলো, ঠিক কিনা বলেন? র মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, কস্ট অফ গুডস সোল্ড এর এলিমেন্ট না এগুলো? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, কস্ট অফ গুডস সোল্ড সম্বন্ধে কেউ কিছু বলতে চান বা জিজ্ঞেস করতে চান? আশা করি সবাই বুঝতেছেন এটা জিনিসটা, যে র মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড এগুলো সব কস্ট অফ গুডস সোল্ড এর এলিমেন্ট। সবগুলো তিনটে মিলে যোগ করে দেখেন এখানে একদম যৌথভাবে আসছে কস্ট অফ গুডস সোল্ড বাজেট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বাজেট যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আগে কস্ট অফ গুডস সোল্ড করতে হলে আমাকে লেবার, র মেটেরিয়াল, লেবার, সেলস এর সঙ্গে কতটুকু জড়িত আছে সেইটাকে বের করে, মানে আমি কতটুকু সেলস করব সেটার উপরে আমার কতটুকু র মেটেরিয়াল লাগবে, সেলস এর কোয়ান্টিটির উপরে, ইউনিটের উপরে কত লেবার লাগবে, কত ফ্যাক্টরি লাগবে, সবগুলো যোগ করে ওই সেলস এর ইউনিটের সঙ্গে যেটা রিলেট করে আমি বের করতে পারবো যে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আর প্রোডাকশন বাজেটের মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে, পারে না? বলেন। জি স্যার। কেন পারে? কেউ যে কোনো কেউ বলেন, আমার প্রোডাকশন বাজেটের সঙ্গে কস্ট অফ গুডস সোল্ড বাজেটের সঙ্গে ডিফারেন্স থাকতে পারে নাকি পারে না? কি বলবেন আমাকে? পারলে কেন পারে একটু বলতে পারলে বলেন, না আমি বলবো? বলেন না, অসুবিধা নেই, ভুল হলে কোনো অসুবিধা নেই, ভুল হলে ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হয়, লেবার টাইম স্যার, আইডল লেবার টাইম থাকে এনিওয়ান। স্যার প্রোডাকশন বাজেটটা হলো টোটাল প্রোডাকশন স্যার, এন্ড সেখান থেকে তো টোটালটা আবার সেল নাও হতে পারে। আর কস্ট অফ গুডস সোল্ডটা শুধু যতটুকু সেল হবে সেটার বাজেট স্যার। এটা কি ইমরান না সজীব? জি স্যার। সজীব? ইমরান স্যার। ইমরান রাইটলি সেড যে আমি কি আমার সব প্রোডাকশন যা করব তা কি সেল করব, এমন কোনো কথা আছে? এমন তো কোনো কথা নেই। আমার হয়তো প্রোডাকশন আমি কম বেশি হইতে পারে, কিন্তু সেলটা এক জিনিস, ফুল সেলটা ফুল প্রোডাকশন ফুল সেল না। হ্যাঁ, তো আমি সেলস কি করতে পারি, আর প্রোডাকশন এক জিনিস, সেলস এক জিনিস। আমার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড বাজেট, কস্ট অফ গুডস সোল্ড। এখানে যদি বলতো কস্ট অফ গুডস প্রডিউসড বাজেট, তাহলে ওই যে তাহলে তো প্রোডাকশন বাজেটটাই আর কি। কস্ট অফ গুডস সোল্ড, এই যে কথা ইম্পর্টেন্ট, সোল্ড প্রোডাক্ট। কি বলেন স্যার? এখানে কি স্যার এটা বলা যায় স্যার যে প্রোডাকশন, স্যার আমি বলছিলাম স্যার এটা কি বলা যায় স্যার যে প্রোডাকশন বাজেট থেকে ইনভেন্টরিটাকে এক্সক্লুড করে দিলে পরে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে, এটা কি বলা যাবে স্যার? অফকোর্স বলা যাবে, অফকোর্স বলা যাবে।
আপনি প্রোডাকশনের সঙ্গে ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট করেই কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয়। আমরা অ্যাকাউন্টিং করছি না, অ্যাকাউন্টিং এর মধ্যে দেখেন না আমরা কস্ট অফ গুডস কিভাবে বের করি, সেলস কস্ট অফ গুডস সোল্ড। অ্যাকাউন্টিং এ আপনারা করছেন না এটা? স্যার কস্ট অফ গুডস সোল্ড সেলস এর একটা অংশ না স্যার? মানে যা সেলস করব সেটাই তো স্যার কস্ট অফ গুডস সোল্ড। কথাটা আমি পুরোপুরি নিতে পারছি না, আপনার কনসেপ্টের মধ্যে মিল আছে কিন্তু আপনার কথা বলাটা ঠিক মতো হয়নি। অন্য কেউ বলেন তো একটু আমাকে প্লিজ, এই ওনার কথাটা রিপিট করেন, এটা আলোচনা করেন, বিষয়টা নিয়ে ইম্পর্টেন্ট কথা, এটা আলোচনা করলে ভালো। ব্যাপারটা হচ্ছে আমি যদি 100 টাকা সেল করি, সেই 100 টাকা যখন সেল করব ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার কত টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। জি স্যার, আমিও এটা বলতে চাচ্ছিলাম। ফাইন, তাহলে তো কনসেপ্টে মিলে গেছে, এই কথাটাই আসছে। তাহলে আমি যা প্রোডাকশন করছি সেটাকে কস্ট অফ গুডস সোল্ড না স্যার, যেটা কেন না? কারণ হচ্ছে স্যার আমি যেটা সেলস করছি সেই সেলস এর হচ্ছে সেলস করতে আমার যতটুকু র মেটেরিয়াল লাগছে, লেবার লাগছে স্যার, ওইটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, আমি উত্তর পাইছি, কিন্তু আমার একটা প্রশ্ন উত্তর দেন আপনারা। আমার কাছে কিছু আপনার ওই যে মানে আমার তো কন্টিনিউয়াস প্রোডাকশন চলতেছে না, তো আমার এক বছর শেষ আরেক বছর শুরু হইলো, তো বছর শেষে গিয়ে দেখলাম যে আমি যা গত বছর যা প্রোডাকশন করেছিলাম সম্পূর্ণরূপে বিক্রি করতে পারি নাই, কিছু আমার ইনভেন্টরি ফিনিশ গুডস রয়ে গেল। তাহলে পরবর্তী বছরে গিয়ে আমার কিছু তাহলে বিগিনিং ইনভেন্টরি আছে। তো এখন আমি এই বছর আবার আমার কত বিক্রি করব সেটার একটা টার্গেট করলাম। তখন আমি আমার কি ফুল প্রোডাকশনটা করার দরকার আছে তখন? না স্যার, তখন আমি তো ক্লোজিং ইনভেন্টরি আছে স্যার, এই কারণে তো লাগবে না। তখন আমি কি করব? তখন আমি নিশ্চয়ই কমাই করব প্রোডাকশন, তাই না? জি স্যার, প্রোডাকশনটা কমাই করব, কারণ আমি খামাখা আমার টাকাটা ইনভলভ করে রাখবো কেন ম্যাটেরিয়ালের ভিতরে বা লেবারের ভিতরে, কি দরকার আছে আমার? তখন আমি কি প্ল্যান করব? তখন আমি প্ল্যান করবো যে আমার প্রোডাকশন যেন একটু কম করি, যাতে আগামী বছর প্রোডাকশন সেলটা যেন আমি বরাবর করতে পারি। এবার আমাকে বলেন যে আমি চিন্তা করতেছি যে আমার এই বছরের শেষের দিকে আমি কিছু ক্লোজিং ইনভেন্টরি আমার থাকতে হবে, তখন আমি একটা অ্যাডজাস্টমেন্ট চিন্তা করবো না? তখন আমি কি চিন্তা করব? তখন আমার প্রোডাকশন বাজেটটা আমি কিভাবে করব? আমার ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং না প্রোডাকশন স্যার প্লাস সেলস ওপেনিং ইনভেন্টরি যা থাকবে, হ্যাঁ, অথবা প্লাস বাজেটেড সেলস, হ্যাঁ, অথবা বাজেটেড ওপেনিং ইনভেন্টরি হতে পারে বা অ্যাকচুয়াল ওপেনিং হতে পারে। অ্যাকচুয়াল ওপেনিং ইনভেন্টরি থেকে বাজেটেড সেলস মাইনাস বাজেটেড ক্লোজিং ইনভেন্টরি, ঠিক কি না? স্যার আরেকবার একটু যদি বলতেন স্যার, পুরোপুরি বুঝতে পারিনি স্যার। আমি প্রোডাকশন বাজেট সেটাই করব যেটা আমি যতটুক প্রোডাকশন করলে আমার বাজেটেড ক্লোজিং ইনভেন্টরি এবং বাজেটেড ওপেনিং ইনভেন্টরি বা অ্যাকচুয়াল ইনভেন্টরিটা আমার যেটা এস্টিমেট করবো সেটা থাকবে, সেটাকে মেনটেন করে আমার যতটুকু পর্যন্ত প্রোডাকশন করা যায় সেটা প্রোডাকশন করবো। এটা হচ্ছে মোদ্দা কথা। আমার ক্লোজিং ইনভেন্টরি একটা বাজেট থাকতে পারে যে আমার বছর শেষে এত ক্লোজিং ইনভেন্টরি থাকবে, হ্যাঁ, আবার বছরে সারা বছর ধরে আমি এত সেল করবো, তাহলে দুটো আমি যোগ করলাম, হ্যাঁ, তাহলে ওই দুটো আমি যোগ করলে তো আমার প্রোডাকশনটা আসবে। মনে করেন আপনি, আচ্ছা মনে করেন যে ওপেনিং ইনভেন্টরি নাই, বাদ দেন, তাহলে আমি কি করব? আমি কত সেল করব এবং লাস্টে আমার বছর শেষে কত ইনভেন্টরি থাকবে, এই দুটো যোগ করে তো আমার প্রোডাকশন বাজেট করবো, তাই না? জি স্যার। এই কথাটা আপাতত একটু মনে রাখেন। দ্যাটস এনাফ। জি স্যার, আপাতত মনে রাখেন যে আমি ওইটাই তাহলে প্রোডাকশন বাজেট এবং সেলস বাজেটের মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছি আমরা। জি স্যার। এবং কস্ট অফ গুডস সোল্ড হবে ওইটাই বাজেট যেটা সেলস করব ওইটার বাজেট। হ্যাঁ, এটা কিন্তু পুরোটা প্রোডাকশন বাজেট, অনেক সময় কনফিউজিং হয়ে যায়, ওই জন্য বিষয়টা নিয়ে আলোচনা করলাম যাতে বাজেটিং করার সময় আমাদের এই সমস্ত কনফিউশন না থাকে। আচ্ছা, এবার কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল আমাদের, হয়ে যাওয়ার পরে এবার আমরা বিক্রি করলাম, তারপরে আমাদের আর কি বাজেট থাকে? আমাদের সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বাজেট আর জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বাজেট। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বাজেট। আচ্ছা, আপনারা দেখাচ্ছেন না, আপনারা যে আপনাদের মধ্যে আপনারা কি ওই যে বিভিন্ন কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট বের হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো অ্যানুয়াল রিপোর্ট বের হয়,
আপনাকে দেখেছেন ওটো রিপোর্টগুলো দেখেছেন? জি জি স্যার স্যার দেখেছি। দেখেছি স্যার। আচ্ছা আচ্ছা, দেখবেন যে বা আপনাদের ইভেন কি আপনাদের অ্যাকাউন্টিং বইতেও দেখবেন, অ্যাকাউন্টিং করার সময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় দেখবেন যে ফরম্যাটটা কি থাকে। ফরম্যাটটা কিন্তু এটা থাকে যে কস্ট অফ গুডস সোল্ড থেকে আপনারা প্রথমে সেলস থেকে আপনার কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করেন, মাইনাস করে একটা গ্রস প্রফিট পান, ওটার থেকে আবার সেলিং দুইটা এক্সপেন্স বাদ দেওয়া হয়, একটা দুইটা গ্রুপ করা হয়, একটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস একটা গ্রুপ, ওইটা বাদ দিয়া আপনাদের নেট প্রফিটে বের হয়। নেট সরি এবং এর সঙ্গে আবার যোগ হয় কি জেনারেল এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, এই দুইটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস গুলো বাদ দেওয়ার পরে নেট প্রফিটে বের হয়। কস্ট অফ গুডস সোল্ড থেকে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাদ দিলে তারপরে বের হয় নেট প্রফিট। এটাই তো সিম্পল মেথড, এটা তো সিম্পল স্ট্রাকচার, তাই না? মনে একটু ভিজুয়ালাইজ করেন না জিনিসটাকে, এটা ভিজুয়ালাইজ করেন। এটাই তো আমরা দেখে আসছি। জি স্যার এক্স্যাক্টলি সেম। এই বাজেটটা দেখেন, আপনি দেখেন এই ফরম্যাটটা দেখেন, সেলস বাজেট, তারপরে আপনার এখানে কস্ট অফ গুডস সোল্ড, মাঝখানে প্রোডাকশনটা আছে, বুঝলাম এটা কেন আছে, আমি তো আলোচনা করলাম। সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড এবার মাইনাস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এবং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বের করলে আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমরা কিন্তু এই দেখেন ব্যালেন্স শিটে ফর্ম যখন চলে আসবো আমরা, তখন মাস্টার বাজেট চলে আসছে যে বাজেটের ইনকাম স্টেটমেন্ট করলাম, এই যে এখান থেকে এই যে ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল, বাজেটের ইনকাম স্টেটমেন্ট করতে গেল কস্ট অফ গুডস সোল্ড সেলিং থেকে এগুলা বাদ দেওয়ার পরে বাজেটের ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল। তারপরে আমার এখানে ক্যাশ বাজেট এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, একটা ক্যাশ বাজেট করতে হয় মাঝখান দিয়ে একটা, যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে দেওয়া থাকে সেটা করতে হয়, দেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এই হলে মোটামুটি আমাদের মাস্টার বাজেটের একটা ফরম্যাট। তাহলে এবার দেখেন, এবার এক্সপ্লেনেশন অফ ইচ বাজেট, সেটা একটু এক্সপ্লেন করি আমরা, আলোচনা করতে করতে মাথায় ঢুকে যাবে, তারপর অঙ্ক করার সময় আমাদের প্রবলেম সলভ করার সময় একদম ক্লিয়ার কনসেপ্টে আমরা ধরবো ইনশাআল্লাহ, আমাদের কোনো ঝামেলা থাকবে না। থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা কখনো থিওরি গুলো মিস করে সরাসরি অঙ্ক করার চেষ্টা করিয়েন না। ওই অঙ্ক করতে গেলে আপনাদের কনসেপচুয়াল প্রবলেম রয়ে যাবে এবং আপনাদের প্রবলেম সলভ করার সময় পরীক্ষা হলে গিয়ে আপনাদের কনফিউজ হয়ে যাচ্ছেন, কারণ এমন এমন শব্দ ইউজ করা হয় অনেক সময়, ক্রিটিক্যাল টাইপিক্যাল অনেক কোশ্চেন ইউজ করা হয়, যখন যিনি পরীক্ষা দেন তার জন্য কনফিউশন হতে পারে। তো এই সাবজেক্টটাতে কনফিউশন নিয়ে যাই না হলে ফুল কনসেপ্ট নিয়ে গেলে পাস অবশ্যই করবেন, একদম খুব সহজ একটা বিষয় এটা এবং ভেরি ইন্টারেস্টিং। এক্সপ্লেনেশন অফ ইচ বাজেট, সেলস বাজেটটা কিভাবে করি? সেলস বাজেট থেকে বাজেট ফর ফিউচার সেলস expressed in revenue terms and possibly also in unit of sale. হ্যাঁ, আমরা রেভিনিউ টার্মসে এটাকে এক্সপ্রেস করি এবং পসিবলি ইউনিটেও করি, সেলস বাজেটে করি। দ্য বাজেট ফর দ্য অর্গানাইজেশন অ্যাজ এ হোল might combine the sales budgets of several sales regions. আমাদের যে সেলস বাজেটটা আমরা কত ইউনিট করি সেটা হতে পারে, আবার বিভিন্ন সেলস রিজিয়নের জন্য কত বাজেট সেটা তো হতে পারে। মনে করেন ঢাকাতে আমরা এত বেশি করবো, চিটাগাংয়ে আমরা একটা বাজেট করলাম, সেলস টার্গেট করলাম, রাজশাহীর জন্য একটা সেলস বাজেট করলাম, এটাই বলছে সেভারাল রিজনস। বাজেট ফর দ্য অর্গানাইজেশন অ্যাজ এ হোল মাইট কম্বাইন দ্য সেলস বাজেটস অফ সেভারাল সেলস রিজনস। তাহলে সেলস বাজেটের সম্বন্ধে আমরা বিভিন্ন ধরনের সেলস বাজেট করতে পারি, কম্বাইনলি করতে পারি ফুল অর্গানাইজেশনের জন্য, অথবা আমরা বিভিন্ন রিজনে ভাগ করে করে করতে পারি, অথবা ডিপার্টমেন্ট ওয়াইজ করতে পারি, বিভিন্ন ভাবে করতে পারি। প্রোডাকশন বাজেট, প্রোডাকশন বাজেট ফলোস অন from the sales budget. Since production quantities are determined by sales volume, the production volume will differ from sales volume by the amount of any planned increase or decrease in inventories of finished goods and work in progress. এই যে আমরা আলোচনা করলাম, আমরা যে প্রোডাকশন বাজেট নিয়ে আলোচনা করলাম, সেলস বাজেট নিয়ে আলোচনা করলাম, এই কথাগুলো দেখেন এখানে আবার বলতেছে, আমি আবার পড়ি শুনেন। The production volume মানে কি? কোয়ান্টিটি। Production volume will differ from sales volume. Sales volume যা হবে production volume তা হবে না, will differ by the amount of any planned increase or decrease in inventories. In inventories কেন বলছে? plural tense কেন করছে এটাকে? Because ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি দুইটাকে মিন করছে বলে ইনভেন্টরিজ বলছে, ইনভেন্টরি বলে না, ইনভেন্টরিজ বলছে বিকজ এখানে ওপেনিং ইনভেন্টরির কথা বলতেছে, ক্লোজিং ইনভেন্টরির কথা বলছে। তাহলে by the amount of any planned increase or decrease in inventories, opening inventory এবং closing inventories যদি আমি কোনো ইনক্রিজ করতে চাই বা ডিক্রিজ করতে চাই, বাজেট করতে চাই, কোনো প্ল্যান করি, যে আমি প্ল্যান করলাম যে ওপেনিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি ইনক্রিজ করব অথবা ডিক্রিজ করব,
তখন আমার ওইটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে এটাকে আমার প্রোডাকশন ভলিউমটাকে সেট করতে হবে। ওই কথাটাই আবার বললাম, যেটা দিয়ে আমরা দীর্ঘক্ষণ এখানে আলোচনা করলাম প্রোডাকশন বাজেট নিয়ে। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো বলেন? আর কোনো এটা নিয়ে কি কোনো প্রশ্ন থাকলে বলেন, কারণ ভাইটাল জিনিস আলোচনা করতে চাই। অথবা বলেন যে বুঝি স্যার, প্লিজ। শিওর না? ওকে ফাইন, সেল বাজেট বুঝলাম, প্রোডাকশন বাজেট বললাম। দেন আসেন, in order to express the production budget in financial terms, production cost, subsidiary budgets must be prepared for materials, labor and production overheads. Subsidiary budget মানে আরো বাজেট হতে পারে, কারণ যেহেতু প্রোডাকশন ইউনিট যখন হয়ে যাবে, প্রোডাকশন কস্ট যখন বের করতে চাবো, তখন আমাকে প্রোডাকশন কস্টের জন্য আমাকে ম্যাটেরিয়াল কস্ট কত সেটা বের করতে হবে, লেবার এক্সপেন্স কত সেটা বের করতে হবে, প্রোডাকশন ওভারহেড কত সেটা বের করতে হবে। সবগুলো যখন যোগ করবো তখনই তো আমি প্রোডাকশন কস্ট বের করতে পারবো, তাই না? তাহলে প্রোডাকশন টার্মসের সঙ্গে প্রোডাকশন বাজেটের সঙ্গে আমার এগুলো কিন্তু সব জড়িত। আমাকে আবার বলতে পারে যে ভাই ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল বাজেট করো, লেবার বাজেট করো, লেবার কস্ট বাজেট করো, প্রোডাকশন ওভার বাজেট করো। এটাও আমাদের পরীক্ষায় এরকম আসতে পারে বা আমাদের করতে হইতে পারে। আমি করতে তো হবেই। যদি আমাকে যদি প্রোডাকশন বাজেট করো, তাহলে তো আমার এগুলো সব কইরা একসঙ্গে যোগ করবো, তারপরে তো আমি প্রোডাকশন বাজেট করতে পারবো। কথা বোঝা যাচ্ছে? Several departments managers could be involved. Several departmental managers could be involved in preparing these subsidiary budgets. তাহলে আমি যদি একটা প্রোডাকশন বাজেট করতে চাই, তাহলে কি হবে? আমার ম্যাটেরিয়াল ডিপার্টমেন্টের ম্যানেজারকে তার প্রোডাকশনের সঙ্গে রিলেট করে তার ম্যাটেরিয়াল কত লাগবে তাকে একটা বাজেট করে দিতে হবে। লেবারের যে ডিপার্টমেন্টের মালিক যিনি আছেন, ম্যানেজার যিনি আছেন, উনি একটা বাজেট করবেন। কিসের উপর ভিত্তি করে? আমার প্রোডাকশন ইউনিটের উপর নির্ভর করে। তারপরে আমার প্রোডাকশন ওভারহেডের জন্য যিনি দায়িত্বে আছেন ম্যানেজার, উনি একটা করবেন। তাহলে several departmental managers could be involved in preparing these subsidiary budgets. এই হলো মোটামুটি কথা। আর এগুলো তো আলোচনা করছি যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউসেজ। দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ বাজেট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট, আমাদের ভ্যারিয়েন্সের মধ্যে ইউসেজ ভ্যারিয়েন্স করছি, পারচেজিং বাজেট করছি। তাহলে ভ্যারিয়েন্স করছি কিসের উপরে? আমরা স্ট্যান্ডার্ড কত ছিল সেটার উপর নির্ভর করছি। তো স্ট্যান্ডার্ডটার কথা এখানে বাজেট চলে আসছে। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউসেজ বাজেট, দিস ইজ আ বাজেট for the quantities and cost of the materials required for the planned production quantities. আমরা প্রোডাকশন করার জন্য প্ল্যান যত করছি, কত প্রোডাকশন করব, ওইটার উপর নির্ভর করে কত ম্যাটেরিয়াল লাগবে, সেটা ইউসেজ কত আছে, সেইগুলা বের করে হচ্ছে কি আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট। এবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজিং বাজেট, দিস ইজ এ বাজেট ফর দ্য কস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস টু বি পারচেজড ইন দ্য পিরিয়ড। টু বি পারচেজড ইন দ্য পিরিয়ড, ওই পিরিয়ডে আমি যা কিনবো সেটার জন্য কত ম্যাটেরিয়াল আমার কস্ট আসবে সেটা বাজেট করা হচ্ছে ম্যাটেরিয়াল পারচেজিং বাজেট। The purchase cost of direct materials will differ from the material usage budget if there is a planned increase or decrease in direct material inventory. এটা কেন বলেন তো? এই কথাটা বুঝছেন? এটা আমি ফ্লোরে দিলাম, এটা আপনারা বলবেন। The purchase cost of direct materials will differ from the material usage budget if there is a planned increase or decrease in direct materials inventory. এখানে বলা হচ্ছে এই ম্যাটেরিয়াল তো আগেরও থাকতে পারে স্যার। এখন আগে যদি থাকে আমাকে কিনতে হবে কম, তার মানে আমার পারচেজ বাজেটটা কম হবে, কিন্তু ইউসেজ বাজেটটা তখন বেশি হবে স্যার। তখন ইউসেজ বাজেটটা কেন বেশি হতে পারে? যে যদি আমার প্রোডাকশন বাজেট বেশি থাকে স্যার, আমি বাজেট করছি আমি প্রোডাকশন বেশি করব, সেক্ষেত্রে আমি যা কিনছি প্লাস হচ্ছে আগে যা ছিল পুরোটাই ইউজ করব আর কি স্যার। ভেরি গুড। আর কেউ বলবেন? স্যার হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলেন। স্যার আমি আলফাজুল স্যার, এটা প্রাইস ভেরি করতে পারে স্যার। ওপেনিং ম্যাটেরিয়ালস এর প্রাইসটা কম থাকতে পারে, এখানে নতুন যে ম্যাটেরিয়ালস ক্রয় করব এখানে আমার বেশি দাম দিয়ে কিনতে হতে পারে। হতে পারে, এটাও একটা ফ্যাক্টর আসতে পারে। গুড, এটাও হতে পারে। ভালোই চিন্তা করছেন। আর কেউ কিছু বলবেন? স্যার আমরা যখন বাজেটেড ইউজেসের কথা বলতেছি, দ্যাট মিন্স স্যার আমার মনে হয় কোয়ান্টিটির কথাই বলতেছি স্যার। তো আমার যেটা মনে হয় স্যার, আমরা যে প্ল্যানেড ক্লোজিং ইনভেন্টরি অ্যাজাম্পশন করে বাজেটটা করছিলাম নেক্সট ইয়ারের জন্য যে এতটুকু ম্যাটেরিয়াল আমরা ক্রয় করব ফর নেক্সট সেল বাজেটে, কিন্তু ক্লোজিং ইনভেন্টরি যদি সেই জায়গা থেকে সরে যায়, ইন দ্যাট কেস আমার সেই পারচেজিং বাজেটটাও চেঞ্জ হয়ে যাবে স্যার, কোয়ান্টিটি পার্সপেক্টিভে স্যার। হ্যাঁ, মোটামুটি কনসেপ্ট সবারই রাইট ওয়েতে কাজ করতেছে। তো ম্যাটেরিয়াল ইউসেজ বাজেটটা দেখেন, এখানে বলতেছে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর দ্য প্ল্যান্ড প্রোডাকশন কোয়ান্টিটিস। প্রোডাকশন যা করব
তার উপরে তো আমার ইউসেজটা নির্ভর করতেছে। তাহলে ইউসেজ বাজেটটা কিন্তু প্রোডাকশনের সঙ্গে সরাসরি জড়িত, কিন্তু পারচেজ বাজেটটা প্রোডাকশনের সঙ্গে সরাসরি জড়িত না, বিকজ আমার ইনভেন্টরি হয়তোবা থাকতে পারে, আমার ওপেনিং ইনভেন্টরি রয়ে গেছে কিছু, সুতরাং আমার বাকি ইনভেন্টরি যা দরকার তাই তো কিনবো আমি প্রোডাকশনের জন্য, আমি তো বেশি কেন দরকার নেই আমার। সুতরাং আমার যদি ওপেনিং ইনভেন্টরি থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে বাকি ইনভেন্টরি কিনবো। এরপর যদি আমি প্ল্যান করি যে না আমার ক্লোজিং ইনভেন্টরি থাকতে হবে, তখন কি করতে হবে সেটাও যোগ করতে হবে। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি করলে তাহলে আমার পারচেজ কত করবো সেটার বাজেটটা তখন চলে আসবে। আমি কি বুঝতে পারছি কথাটা? ইউসেজ বাজেট, ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট এক জিনিস, পারচেজিং বাজেটটার মধ্যে ডিফারেন্ট। এই কারণে ইনভেন্টরি ইফ দ্যার ইজ এ প্ল্যান ইনক্রিজ অর ডিক্রিজ ইন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইনভেন্টরি যদি আমি প্ল্যান করি যে কিছু ইনক্রিজ বা ডিক্রিজ করব, তখন আমার পারচেজিং বাজেটটা কম বেশি হবে এবং ওটা তখন ইউসেজের সঙ্গে ডিফার করবে। এই জন্য বলছে the purchase cost of direct materials will differ from the material usage budget if there is a planned increase or decrease in direct material inventory. The purchase budget should also include the purchase cost of indirect materials. Indirect material cost of purchase budget মধ্যে আমার থাকতে পারে। এই যে আমরা প্রোডাকশন বাজেট এবং সেলস বাজারের সময় এবং এটার সঙ্গে ডিফারেন্স করার সময় যে আলোচনা করেছিলাম, একদম ওই যে ইনভেন্টরির উঠানামার কারণে যেটা হয়তো প্রোডাকশন বাজার এবং সেলস বাজারের মধ্যে পার্থক্যটা, সেটাই এই একই রকম কনসেপ্ট এখানেও কাজ করতেছে। তারপরে আসেন ডাইরেক্ট লেবার বাজেট, এটাও একই রকম। ম্যাটেরিয়াল যদি বুঝে যাই তাহলে ডাইরেক্ট লেবার বুঝতে অসুবিধা নেই। দিস ইজ দ্য বাজেট অফ দ্য ডাইরেক্ট লেবার কস্ট অফ দ্য প্রোডাকশনের জন্য আমার কত ডাইরেক্ট লেবার কস্ট লাগবে। ইফ ডাইরেক্ট লেবার is variable cost, it is calculated by multiplying the production quantities in units by the budgeted direct labor cost per unit produced. If direct labor is a fixed cost, it can be calculated by estimating the payroll cost. But fixed cost হলে তার আমার এটা তো ভ্যারিয়েবলের মতো ওঠানামা করবে না, ফিক্সড অ্যামাউন্টে থাকবে। তার বাজেটের উপর নির্ভর করতে পারে, আমরা যাই ফিক্সড কস্টে বাজেট করবো তাই বাজেট ফিক্সড থাকবে, ওটা প্রোডাকশন কন্টিনিউর সঙ্গে ওঠানামা করবে না। দেন আসেন ডাইরেক্ট লেবার বাজেট, এটা তো পড়লাম না। এবার আসেন প্রোডাকশন ওভারহেড বাজেট, এটা কি জিনিস? বাজেটস ক্যান বি প্রডিউসড ফর প্রোডাকশন ওভারহেড কস্টস where a system of absorption costing is used, overheads are allocated and apportioned and budgeted absorption rates are determined. এইবার আসেন দেখি, এখানে একটা কথা বলছে, overheads where a system of absorption costing is used, overheads are allocated and apportioned and budgeted absorption rates are determined. Budgets can be produced for production overheads costs where a system of absorption costing is used, overheads are allocated and apportioned and budgeted absorption rates are determined. বলেন তো, what is allocation, apportionment and absorption? একটু ফ্ল্যাশব্যাক করেন, আমরা আলোচনা করেছিলাম না অ্যাবজর্পশন কস্টিং সময়? স্যার এটা কি মানে যে ওভারহেডটা হইছে ওইটা আমার কোন কোন ডিপার্টমেন্টে কত হইছে সেটা আমি মানে ওই তাদের পোরশনটাকে আলাদা আলাদা করে দিব বিভিন্ন ডিপার্টমেন্টে। স্যার এখানে মনে হচ্ছে এর কথা বলতে আমি তিনটা কথা বলি এখানে। এখানে অ্যাবজর্পশন কস্টিং কথা বলছে, অ্যাবজর্পশন কস্টিং, হ্যাঁ। ওভারহেড অ্যাবজর্পশন কস্টিং আমরা কি করি? বাজেট ওভারহেডস আর অ্যালোকেট করা হচ্ছে, অ্যালোকেটেড, apportioned আর absorption, allocated and apportioned, তারপরে absorption। allocated মানে কি, apportioned মানে কি, absorption মানে কি, আমরা কিন্তু ডিটেইলস কথা বলেছিলাম, বারবার বলেছিলাম যে এটা মনে রাখতে হবে কথাগুলো। এবং absorption কস্টিং এর পরে এই কথাগুলো আমাদের এবিসি সময় মানে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর সময় আমরা খুব কাজে লাগিয়েছিলাম। এখন কথাটা আসছে, আমি জাস্ট ফ্ল্যাশব্যাক করতে যাচ্ছি, এটা জাস্ট আপনাদেরকে মনে স্মরণ করে দিয়ে যাচ্ছে কথাগুলো। মনে পড়তেছে না আপনাদের কারো? আর একটু বলেন, কেউ কিছু বলেন। এখানে পার ইউনিট প্রোডাকশনে এই কতটুকু অ্যাবজর্পশন হবে সেই রেটটা আগে থেকে ডিটারমাইন করা আছে স্যার। ওটা তো অ্যাবজর্পশন কস্টিং এর সিস্টেমই আছে।
কিন্তু অ্যালোকেশন, অ্যাপ্রপশনমেন্ট এবং অ্যাবজর্পশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অ্যালোকেট করা বিভিন্ন ডিপার্টমেন্টে আমি অ্যালোকেট করে দিলাম, সেটা অ্যালোকেশন। হ্যাঁ, অ্যাপরশনমেন্টে আমি কতটুক কোন ডিপার্টমেন্টে ওটার মধ্যে কতটুক পোর্শন দিলাম, মনে করেন একটা ফিক্সড ওভারহেড আছে। হ্যাঁ, মনে করেন আপনার যে আপনার কি বলে ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারের বেতন ফিক্সড অ্যামাউন্ট। চিফ ইঞ্জিনিয়ার সাহেব করবে কি, তার বেতনটাকে এখন তাকে আমি যখন আমি অ্যাকাউন্টেন্ট সাহেব, কস্ট অ্যাকাউন্ট সাহেব যখন অ্যালোকেট, তখন আমি অ্যালোকেট করব প্রোডাকশন, তার বেতনটাকে কিছু অংশ প্রোডাকশন ডিপার্টমেন্টে দিব, কিছু অংশ আমি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে দিব, কিছু অংশ আমি ল্যাবরেটরিতে দিব। এইভাবে করে করে আমি তার অংশটাকে ভাগ করে ফেলবো। তো সেটাই হচ্ছে কি অ্যালোকেশন। অ্যালোকেশন করার পরে আবার অ্যাপরশনমেন্ট, কোন অংশে কত করে দিব সেটা হচ্ছে অ্যাপরশনমেন্ট। এবং অ্যালোকেশন এবং অ্যাপরশনমেন্ট করার পরে তখন আমি ওটাকে অ্যাবজর্ব করব, যেখানে যত লাগে তত সেভাবে আস্তে আস্তে করে আমি প্রোডাকশনের দিকে যেখানে যত ইউনিট যখন লাগতেছে সেভাবে আমি ধীরে ধীরে অ্যাবজর্ব করব পুরো অ্যামাউন্টটাকে, ফিক্সড ওভার তার পুরো অ্যামাউন্টটাকে আমি অ্যাবজর্ব করব। এই হচ্ছে কি আপনার এখন কি মনে পড়তেছে? আমরা কিন্তু অনেক আলোচনা করেছিলাম এগুলো নিয়ে, অ্যালোকেটেড, অ্যাপরশনমেন্ট এন্ড অ্যাবজর্পশন। তো যাই হোক, কেউ কিছু বলবেন এই বিষয়ে? Budgets, আমি আবার পড়ি, production overheads. Budgets can be produced for production overheads cost, where a system of absorption costing is used. Overheads are allocated and apportioned, and budgeted absorption rates are determined. আচ্ছা, তারপরে আসি administration and sales and distribution overheads. Other overheads costs should be budgeted. মানে ওইগুলো সম্বন্ধে বলেছি যে আমাদের এখানে আসে selling, distribution, administration cost গুলো, এগুলো নিয়ে আমাদের বাজেটিং করতে হবে। Then budgeted income statement, cash budget and balance sheet. Having prepared budgets for sales and costs, এই যে কস্ট গুলো সম্বন্ধে এবং সেলস সম্বন্ধে যখন বাজেট আমরা করে ফেলবো, the master budget can be summarized as an income statement for the period, a cash budget for cash flow forecast, and a balance sheet for or statement of financial position as at the end of the budget period. বাজেট পিরিয়ড শেষে তখন আমি কি করবো, একটা ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মতো, হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট করব, একটা ক্যাশ বাজেট করব, আর একটা ফাইন্যান্সিয়াল পজিশন একটা বাজেট করব। এই তিনটা মিলায় আমার যেটা বাজেট সেটাকে বলা হবে মাস্টার বাজেট। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এখানে ডায়াগ্রামে আলোচনা করে ফেলেছিলাম, তারপরে একটু ডিটেলস কথা বললাম। এই যে ডায়াগ্রামে দেওয়া হচ্ছে মাস্টার বাজেট, বাজেটের ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ বাজেট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। If the budgeted profit, cash position, or balance sheet are unsatisfactory, the budget should be revised until a satisfactory planned outcome is achieved. Okay, তাহলে একটা এক্সাম্পল করে ফেলি। আমাদের এক্সাম্পলের মধ্যে মোটামুটি অনেক কিছু কভার করবে। এখানে কি রিকোয়ারমেন্টটা কি আছে? প্রিপেয়ার বাজেটস ফর প্রোডাকশন ইন কোয়ান্টিটি, ম্যাটেরিয়াল ইউসেজ, প্রোডাকশন বাজেট করব, তারপর ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট করব, ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করব, লেবার বাজেট করব। তাহলে আমাদের মোটামুটি বাজেটগুলা আজকেই অনেকখানি কভার করে যাবে। এখানে বলতেছে আপনার হ্যাঁ, Newton Limited manufactures 3 products. The expected sales for each product are shown below. Sales প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, তিনটা প্রোডাক্ট করে এবং সেলস ইউনিট, সেলস এর বাজার দিয়ে দিচ্ছে, সেলস ইউনিট 3000, 4000, 5000, 3000। এবার ওপেনিং স্টক ইজ এক্সপেক্টেড টু বি, প্রোডাক্ট 1 এ 500 ইউনিট। এই যে এক্সপেক্টেড ওপেনিং স্টকটাও কিন্তু এক্সপেক্ট করছে যে 500 ইউনিট থাকবে প্রোডাক্ট 1 এ, প্রোডাক্ট 2 তে 700 ইউনিট, প্রোডাক্ট 3 তে 500 ইউনিট। Management have stated their desire to reduce stock levels and closing stocks are budgeted as. ম্যানেজমেন্ট চিন্তা করে দিলে ক্লোজিং স্টকটা একটু নেক্সট ইয়ার থেকে কম হবে। তাহলে আমাদের ওপেনিং স্টকটা এক্সপেক্টেড ছিল 500, 700, 500। এবার ম্যানেজমেন্ট আবার ডিজায়ার করতেছে যে স্টক লেভেল রিডিউস করবে ক্লোজিং স্টকের মধ্যে, এবং বাজেট করলে যে প্রোডাক্ট 1 হবে 200 ইউনিট, প্রোডাক্ট 2 তে 300 ইউনিট, প্রোডাক্ট 3 তে 300 ইউনিট। 3 types of material are used in varying amounts in the manufacture of the 3 products. Material requirements per unit are shown below. Product 1 এ এর 3 ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয় প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে।
ম্যাটেরিয়াল 1, ম্যাটেরিয়াল 2, ম্যাটেরিয়াল 3। তো প্রোডাক্ট 1 এ কত কেজি, 2 কেজি, 3 কেজি, 6 কেজি করে ইউজ হয়। প্রোডাক্ট 2 তে 3, 3, 2, প্রোডাক্ট 3 তে 4, 4, 4। 3 ধরনের ম্যাটেরিয়াল কোন প্রোডাক্টে কত কেজি করে লাগে সেটা একটু বলে দিচ্ছে এখানে। আবার বলছে the opening stock of material is expected to be material 1, 2, 3, material 1 এ কত, material 2 তে কত, material 3 তে কত বলে দিচ্ছে। ওটা ওপেনিং স্টক expected, ওপেনিং স্টক এটা কত সেটাও বলে দিচ্ছে। আবার বলছে ম্যানেজমেন্ট আর keen to reduce stock levels of materials as well and closing stocks are to be much lower, expected levels are shown below। এখন আমাদের আগে আমরা এখন ম্যাটেরিয়াল 1টা একদম 4300 কেজি, এখন করে 2200 কেজি। ম্যাটেরিয়াল 2 তে 1300 কেজি, যেটা আগে 1700 ছিল। ম্যাটেরিয়াল 3 তে 2000 কেজি। তাহলে আমাদের ক্লোজিং স্টকটা আমরা কমাই ফেলতেছি, লেভেলটা কমাবো। এবার দেখেন ম্যাটেরিয়াল প্রাইসেস আর এক্সপেক্টেড টু বি 10% হায়ার দেন দিস ইয়ার। এবার বলছে ম্যাটেরিয়াল পারচেজের মধ্যে গিয়ে এবার আমরা আশা করতেছি যে, এবার ধারণা করতেছি 10% হায়ার হবে এই বছরে। and current prices are 1 টাকা 10 পয়সা per kg of material 1, 3 টাকা per kg of material 2 and 2.5 টাকা per kg of material 3। এটা হচ্ছে বর্তমান প্রাইস। তাহলে আগামী বছর কিন্তু 10% হায়ার হবে। তাহলে পেয়ে গেলাম একটা ক্লু। এবার 2 types of labor are used in producing in 3 products, standard hours per unit are shown below। skilled labor, semi skilled labor। প্রোডাক্ট 1 এ কত লাগে, প্রোডাক্ট 2 তে কত লাগে। প্রোডাক্ট 1 এ লাগে 3, 2 তে 1, 3 তে 3। সেমি স্কিলের মধ্যে 3, 3, 4 দিয়ে দিচ্ছে। কোনটা কত ঘন্টা লাগে, কোনটা লাগে সেটা দিচ্ছে। এবার বলতেছে স্কিল লেবার্স আর টু বি পেইড এট দ্য রেট অফ $6 per hour and semi skilled labor at the rate of $4 per hour। তাহলে এখন তো বলতেছে প্রোডাকশন বাজার করেন, ম্যাটেরিয়াল রিসোর্স বাজার করেন, ম্যাটেরিয়াল পারচেজ বাজার করেন, লেবার আবার করেন। তাহলে আমি বলি আপনারা নিজেরা করেন। তাহলে আমরা আগে প্রথমে প্রোডাকশনটা বের করলেই তো আমরা আসলে প্রোডাকশন কোয়ান্টিটি যখন বের করবো তখনই তো আমাদের ম্যাটেরিয়াল রিসোর্সটা এবং লেবারটা বের করতে পারবো, তাই না? তো আমার প্রোডাকশন ইউনিট আগে বের করে ফেলেন, কত প্রোডাকশন করতে হবে। লেটস সি। প্রথমে কি করবো আমরা, সেলস দেখবো, তারপরে আমাদের সেলস আপনারা দেখেন প্রোডাক্ট 1টা করেন আগে, একসঙ্গে করতে হবে প্রোডাক্ট 1, 2, 3। এখন প্রোডাক্ট 1 যদি ধরি, সেলস আছে কত, 3000 ইউনিট। ক্লোজিং ইনভেন্টরি কত থাকে, ওটা থেকে ক্লোজিং মাইনাস আপনার ওপেন ইনভেন্টরি বাদ দিলেই তো আমার প্রোডাকশন ইনভেন্টরি বের হবে, তাই না? প্রোডাকশনটা বের করার জন্য সেলস প্লাস ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। কথাটা কি ঠিক বলছি আমি? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা প্রথমে করব কি, প্রথমে করতে যাচ্ছি যে প্রোডাকশন কত করব এই বছর সেটা বের করতে হচ্ছে আমাদের। তো আমাদের এখানে সেলস দেওয়া আছে, সেলস কত প্রজেকশন, সেলস এর কত বাজেট সেটা বলে দিচ্ছে আমাদেরকে 3000, 4500, 3000। ঠিক আছে, ওপেনিং স্টক বলে দিচ্ছে, ক্লোজিং স্টক বলে দিচ্ছে। তাহলে আমার কত প্রোডাকশন করতে হবে সেটা বের করবো আমরা। সিম্পল ইজ দ্যাট, সিম্পল ইজ দ্যাট। কত ইউনিট প্রোডাকশন করবো, আমার সেলস করবো 3000 ইউনিট। তারপরে আমার সেলস এর সঙ্গে আমার তাহলে ওপেনিং ইনভেন্টরি বাদ দেন, 3000 থেকে এটা 500 বাদ যাবে, বাদ গিয়ে আবার ওপেন ক্লোজিং ইনভেন্টরি কত থাকবে, 200 থাকবে, ওটা যোগ করেন, তাহলে তো আমার সেলস ইউনিটে বেড়ে যাচ্ছে। অথবা সেলস প্লাস ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি, কথা একই। অথবা সেলস মাইনাস ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি, সেটাও একই। যেভাবে ইচ্ছে করেন। কত হয়, কত ইউনিট হয় প্রোডাক্ট 1 এ? 2700। বলেন, আমাকে একটু বলতে হবে একটু, আপনারা কেন কেন এরকম করে করতেছেন, বুঝতেছেন কিনা? এটা না বুঝে করা যাবে না। কে কি বুঝতেন বলেন, আপনি বুঝতে পারছেন, আর কেউ বুঝতে পারেন এবং কেউ আছেন কিনা বলেন, কারণ এরকম ভাইটাল জিনিস এটা। সেলস ইউনিট 3000 যোগ স্যার ক্লোজিং ইনভেন্টরি আছে, সরি 200 ইউনিট, 200, তারপরে স্যার ওপেনিংটা বাদ যাবে 500। কেন এই ফর্মুলাটা কেন? আমরা কি বের করছি, আমরা এখন কি বের করছি আসলে সেটা আগে বলেন।
কি বের করছি? স্যার প্রোডাকশন, টোটাল প্রোডাকশন বের করতেছি। প্রোডাকশন বের করতেছি। তাহলে প্রোডাকশন বের করার জন্য আমি এই ফর্মুলায় যাচ্ছি। আবার বলেন ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা কি ঠিক আছে কিনা, জাস্টিফাইড কেন, জাস্টিফাই করেন একটু ফর্মুলাটা আমাকে। স্যার টোটাল আমি সেলস করেছি 3000 ইউনিট। না করব, এবং করিনি আমরা করব। জি স্যার, করব হচ্ছে 3000 ইউনিট এবং আমি ক্লোজিং রাখতে চাচ্ছি স্যার 200 ইউনিট। তাহলে টোটাল 3200 ইউনিট আমার আর কি দুইটা মিলে থাকতে হবে। কিন্তু আমার ওপেনিং ছিল মাত্র স্যার 500 ইউনিট। তাহলে আমাকে অবশ্যই প্রোডাকশন করতে হবে। না ওই 500 কে আমি বাদ দেব, এটা ওপেনিং গত বছরের। এটা তো আমার আগে অলরেডি প্রোডাকশন করাই ছিল। এই বছর তো এটা প্রোডাকশন করতে হবে না, করতে হবে না। যেহেতু আমার টার্গেট, আমার যেহেতু 500 আগে রেডি করা আছে, খামাখা আমি 500টা কেন প্রসেস করতে যাবো, মানে বিষয়টা তো ছেড়ে, তাই না? যেহেতু আমার 500 অলরেডি রেডি করা আছে, তাহলে ওই 500 আমার রেডি করতে হচ্ছে না। আমার কস্টক রেডি করতে হচ্ছে, রেডি করলে আমার সেল 3000 হবে প্লাস আমার 200 ইউনিট ক্লোজিং ইউনিট থাকবে। এটাই তো বিষয়, সিম্পল বিষয়। দিস ইজ দ্য সিম্পল থিং। এই ঘাপটা থেকে আপনারা বেরোতে পারলে কিন্তু আর মানে লাইফ ইজ ইজি। তাহলে প্রোডাক্ট 2 তো করেন তাড়াতাড়ি। প্রোডাক্ট 2 তে কত ইউনিট? স্যার 4100। ফাইন। প্রোডাক্ট 3? স্যার 2800। ফাইন। অন্য সবাই কি এগ্রি করতেছেন ওর সঙ্গে? জি স্যার। সবাই বুঝতেছেন না, সবাই করতে পারছেন এটা প্রোডাকশন বাজেট? তাহলে হ্যাঁ, আর কেউ রেসপন্স করতেছেন না, সবাই কি এটা আমরা সেম লাইনে আছে কিনা? জি স্যার, করেছি স্যার। আর উই ইন দ্য সেম ট্র্যাক অর নট? কি দাঁড়াচ্ছে, আমরা প্রোডাকশন বাজেট হয়ে গেল আমাদের প্রোডাক্ট 1 2700, তারপরে প্রোডাক্ট 2 1100, নোট রাখেন এটা 2800। তাহলে লাইফ ইজি। প্রোডাকশন বাজেটটা প্রোডাকশন ইউনিটে পেয়ে গেলাম। এরপরে আমরা ম্যাটেরিয়াল কত লাগবে একই ধারাতে ওপেনিং ক্লোজিংটাকে আমরা করব, অ্যাডজাস্ট করে কোনটা কত ম্যাটেরিয়াল লাগবে আমরা দেখব। তাহলে আমাদের ম্যাটেরিয়াল কটা আছে? কি ধরনের ম্যাটেরিয়াল? 3 ধরনের ম্যাটেরিয়াল আছে আমাদের, ম্যাটেরিয়াল 1, ম্যাটেরিয়াল 2, ম্যাটেরিয়াল 3। এবার আমরা প্রথমে একটা করি, একটা করলেই হয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রোডাক্ট 1 এ আমাদের লাগে এই আমার তাহলে প্রোডাক্ট 1 করব কত কেজি প্রোডাকশন? 2700 কেজি, তাই না? 2700 কেজিতে আমার ম্যাটেরিয়াল 1 তাহলে কত কেজি লাগবে? 2 কেজি করে। তাহলে কত কেজি লাগতেছে আমার ম্যাটেরিয়াল 1? 5400 লাগতেছে। তারপরে আমার ম্যাটেরিয়াল 2 তে, প্রোডাক্ট 2 তে কত লাগতেছে ম্যাটেরিয়াল 1টা? 3 কেজি করে। 12300। না স্যার ম্যাটেরিয়াল 3 কেজি করে না প্রোডাক্ট 2 তে? আচ্ছা ম্যাটেরিয়াল 2, ম্যাটেরিয়াল 2 12 3 কেজি করে কত কেজি? 2700 কেজি, তাই না? 2700 × 3 না সরি আমি ভুল করছি। ম্যাটেরিয়াল 2 4100 গুণন 3 স্যার। 4100 গুণন 3 এখন যদি এক্স্যাক্টলি। আমরা ম্যাটেরিয়াল 2 প্রোডাক্ট 1 এর জন্য করি তাহলে হচ্ছে যে 2700 স্যার, 2700 গুণ 3 হবে স্যার। আচ্ছা আমি আবার আসি। স্যার 8100 লাগবে, 8100 স্যার। আচ্ছা আমি আবার বলছি। 2 তো ওয়ান প্রোডাক্টের জন্য, ম্যাটেরিয়াল 3টা প্রোডাক্ট একটা ইয়ের জন্য। জি 3টা ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল 1 লাগছে কত কেজি প্রোডাক্ট 1 এর জন্য? 5400। 5400। ম্যাটেরিয়াল 2 কত লাগতেছে? 8100। 8100। ম্যাটেরিয়াল 3 কত লাগতেছে? 16200। গেল একটা। এবার প্রোডাক্ট 2 টা হিসাব করেন। এগুলা একটু নোট লিখে রাখেন, কারণ আমাদের আবার টোটাল যোগ করতে হবে। 12300 স্যার। হ্যাঁ, তারপরে ম্যাটেরিয়াল 2 টা 12300 এটা। ম্যাটেরিয়াল ইয়েতে 3 তে ম্যাটেরিয়াল 3 8200। 8200 স্যার। সবার কি
মিলতেছে কথাটা? জি স্যার। ওকে, এবার আমাদের আসেন প্রোডাক্ট 3। কত প্রোডাকশন আমাদের প্রোডাক্ট 3 তে? 2800 স্যার। 2800। তাহলে প্রোডাক্ট 3 তে 2800, ম্যাটেরিয়াল 1 লাগতেছে সবগুলো 4 কেজি করে, 4 কেজি করে স্যার 11200 কেজি। প্রত্যেকটা 11200 করে, 4 কেজি 4 কেজি 4 কেজি। ম্যাটেরিয়াল 1 ও 4 কেজি, 2 ও 3 ও। তাহলে 4 ইনটু 2800, তাই না? তাহলে 11200। জি স্যার। এবার আমার তাহলে টোটাল ম্যাটেরিয়াল 1 কত লাগবে, টোটাল ম্যাটেরিয়াল কত লাগবে, টোটাল ম্যাটেরিয়াল 3 কত লাগবে? স্যার এটার সাথে ক্লোজিং যোগ করে দিয়ে ওপেনিংটা বিয়োগ করে দিব স্যার। না, নো, সেটা আপনি এখানে করবেন না, বিকজ এটা ম্যাটেরিয়াল ইউসেজ বাজেটের হিসাব করতেছেন আপনি। কত ম্যাটেরিয়াল তাহলে এটা ঠিক আছে স্যার। জি 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 জি, ওইটা আপনি করবেন যে পারচেজে গিয়ে, ম্যাটেরিয়াল পারচেজের মধ্যে তখন করবেন। হ্যাঁ, এই ডিফারেন্স হলো এখানেই স্যার। ইউজেস তো এখানে বাইরে। জি, এখানে আমার প্রোডাকশনে কত লাগতেছে, আমি ওইটাই কত ইউনিট লাগতেছে সেটা আমি হিসাব করতেছি, ইউসেজ কোয়ান্টিটি হিসাব করতেছি। জি স্যার। কোয়ান্টিটি। তাহলে ম্যাটেরিয়াল 1 আমার কত কত ছিল টোটাল, আপনারা কি হিসাব রাখছেন? আমি বলি আপনাকে, দেখে দেখে বলি। 1 2 3 ম্যাটেরিয়াল 1 আমাদের 5400, 12300 যোগ 11200 কত হয় বলেন? স্যার 28900। 900। ম্যাটেরিয়াল 2 তে লাগে কত? 8100, 12300, 11200। স্যার 31600। আর ম্যাটেরিয়াল 3 তে 16200 যোগ 8200 যোগ 11200 35600। সবাই আসেন, এগ্রি করেন? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা ম্যাটেরিয়াল ইউসেজে বুঝে গেলাম। এবারে পারচেজ, ম্যাটেরিয়াল পারচেজ বাজারটা দেখেন। তাহলে আমাদের ইউসেজ কোয়ান্টিটি যে 8900 পাইলাম ম্যাটেরিয়াল 1 এ, হ্যাঁ, এটার সঙ্গে আমার এটা আমার 3 নম্বর। আমাদের ম্যাটেরিয়াল ইউসেজ পেলে ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করছে, কোয়ান্টিটি এন্ড ভ্যালু। আগে কোয়ান্টিটি করে ফেলি। তাহলে ইউসেজ ছিল আমার ম্যাটেরিয়াল ইয়েতে 28900। 28900 সঙ্গে আমার ক্লোজিং ইনভেন্টরি কত রাখবো চিন্তা করছি, ওই আগের মতোই আমাদের হিসাব। ম্যাটেরিয়াল 1 এর ক্লোজিং ইনভেন্টরি আমরা 2200 কেজি রাখবো চিন্তা করছি, তাই না? এই যে দেখেন আমি কারসারটা ঘোরাচ্ছি। ম্যানেজমেন্ট বলছে যে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ম্যাটেরিয়াল 1 এ হবে 2200 কেজি। তাহলে ইউসেজ যোগ ক্লোজিং ইনভেন্টরি মাইনাস কি? ওপেনিং। মাইনাস ওপেনিং। কারণ আমি কত ম্যাটেরিয়াল কিনবো সেটাই আমি হিসাব করতেছি। তাহলে কত আমার প্রোডাকশন লাগতেছে আর আমি এন্ডিং ইনভেন্টরি কত রাখতে চাই ওটা যোগ করে ওপেনিং ইনভেন্টরি কত আছে ওটা বিয়োগ করব। তাহলে আমার পারচেজের কোয়ান্টিটি বের হয়ে যাবে। তাহলে আমি হিসাব করেছিলাম যে আমার ইউসেজ ছিল 28900, আমার ক্লোজিং ইনভেন্টরি হিসাব করছি 2200। তাহলে 28900 যোগ 2200 বিয়োগ হচ্ছে গিয়ে ওপেনিং ইনভেন্টরি 4300। তাহলে আমার পারচেজ কোয়ান্টিটি কত হলো? মানে 26800। 26800 কথাটা পাইছেন কে কে আমারে বলেন একটু। আবার বলি আমরা ম্যাটেরিয়াল ইউসেজ বাজেটের মধ্যে দেখছি যে ম্যাটেরিয়াল 1টা আমাদের লাগতেছে 28900 কেজি। তারপরে আমি প্রোডাকশনের মধ্যে আমার যে আমি ক্লোজিং ইনভেন্টরি রাখবো 2200 কেজি। তাহলে প্রোডাকশনের জন্য ইউসেজ লাগতেছে আমার 8900 কেজি আমরা বের করছি যোগ 2200 কেজি ক্লোজিং ইনভেন্টরি। এটার থেকে এইটা হলো আমার টোটাল রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট থেকে আমার ওপেনিং কিছু আছে কিনা? হ্যাঁ, ওপেনিং আছে। কত আছে? 4300 কেজি আছে। তাহলে 28900 যোগ 2200 বিয়োগ 4300, তাহলে 26800 হয় কিনা? জি স্যার, হয়। তারপরে এখন আমার পারচেজ, তাহলে এটা দিয়ে কত টাকা দিয়ে কিনবো? পার কেজি দাম কত? ম্যাটেরিয়াল 1 পার কেজি দাম কত? এই যে current material prices are expected to be 10% higher than this year and current prices are 1 টাকা 10 পয়সা for material 1 plus 3 টাকা for material 2 and 2 টাকা for material 3। তাহলে 10% 1 টাকা 10 পয়সা ছিল, 1 টাকা 10 পয়সা ছিল বর্তমানে, এবং এর থেকে 10% আরো হাই হবে আগের বছর। তাহলে কত হবে ম্যাটেরিয়াল দাম? ম্যাটেরিয়াল 1 এর দাম 1.1 into 1.1 into 1.21 1.1 into 1.1, তাই তো?
1.1 into 1.1, তাই তো? হ্যাঁ জি স্যার। এটা নিয়ে এত লম্বা সময় দিতে পারবেন না, এটা প্রফেশনাল পড়ালেখা কিন্তু 10% পানি হচ্ছে গিয়া 1.1, এটাও মনে রাখতে হবে আপনাদেরকে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। 1.1 তো কেজি পার কেজি আছে, কিন্তু যদি 10% ইনক্রিজ হয় তাহলে ওটার দাম 1 টাকাটা হবে 1 টাকা 10 পয়সা। যদি 20% ইনক্রিজ হয় তাহলে আমি 1.2 দিয়ে গুণ করবো, যদি 30% ইনক্রিজ হয় তাহলে আমি 1.3 দিয়ে গুণ করবো। এটা মাথায় রাখতে হবে। 0.3 মানে 30%, 0.1 মানে 10%, 0.2 মানে 20%। এই কথাটা আপনারা হিসাবের মধ্যে মাথার মধ্যে রাখতে হবে, যেন কুইক ক্যালকুলেশন করা যায়। আর আপনি যদি পার্সেন্টেজ কত, ওইটা কত, ওইটা কত এরকম করতে চান, অনেক টাইম যাবে কিন্তু। সো ওইটা করা যাবে না। যেহেতু 10% ইনক্রিজ, 1.1 দিয়ে গুণ করে ফেলবেন স্ট্রেট। তাহলে আমার ম্যাটেরিয়াল 1 এর দাম হচ্ছে 1.1 টাকা পার কেজি ইনটু 1.1, মানে 10% ইনক্রিজ করে 1.1 করলে 1.21 পার কেজি দাম এসে। এবার আমার কোয়ান্টিটি কত বের করছিলাম? 26,800 ম্যাটেরিয়াল 1 এ। ওইটাকে আমরা 1.1 টাকা দিয়ে গুণ করলে কত আসে, সেটাই হচ্ছে আমার ম্যাটেরিয়াল পারচেজ বাজার মানের ক্ষেত্রে। বুঝা গেছে? 26,800 ইনটু 1.21 সরি 1.21। আপনারা কেউ বুঝেন না, কেউ আসেন কেন বলেন? তাহলে 32,428 টাকা হচ্ছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো না? সবাই ক্লিয়ার তো? প্লিজ আরো দুইজন রেসপন্স করেন। ক্লিয়ার না এমন কেউ বলেন যে আমি ক্লিয়ার না স্যার। আমি ইনসিস্ট করতেছি আপনাকে বলার জন্য, প্লিজ বলেন ক্লিয়ার না কেউ আছে এরকম বলেন। ওকে, I hope everyone has cleared. Okay, তাহলে এবার আসেন আমার fourth চলে যাচ্ছি। ম্যাটেরিয়াল গেল, এবার লেবার। বি হচ্ছে রিকভারি হচ্ছে লেবার ইন আওয়ার্স এন্ড ভ্যালু। এবার লেবারটা বের করে ফেলি। আমার তাহলে প্রোডাক্ট 1 এ কত লাগে? আমার লেবারে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্টটা কি? 2700 প্রোডাক্ট 1 করব 2700 কোয়ান্টিটির জন্য আমার স্কিল লেবার কত ঘন্টা লাগে? 3 দিয়ে গুণ করব? জি স্যার। করেন। 2700 গুণ 3 কত হয়? 8100। 8100। তা এটা লেখেন একটু। তারপরে আপনার প্রোডাক্ট 2 তে কত লাগে স্কিলটা? স্যার 27000ই হবে না, প্রোডাক্ট 2 তো আপনার 2700 প্রোডাকশন না। প্রোডাক্ট 2 আপনার অ্যাকচুয়ালি ইনটু 1 হবে। 1 হবে। আর প্রোডাক্ট 3 তে আপনার প্রোডাকশন কোয়ান্টিটি কত? 2800 না? জি স্যার। 2800 ইনটু কত হবে তাহলে? 3 হবে। তাহলে কত হয়? 4800। 8400। জি স্যার। তাহলে প্রোডাক্ট 1 এর জন্য 8100, 2 এর জন্য 4100, 3 এর জন্য 8400, মোট কত হয়? $20,600। তারপরে আমার এখানে রেট দেওয়া আছে না? রেট কি বাড়ছে নাকি ম্যাটেরিয়ালটা আমরা শুধু একটা আলোচনা করেছি ম্যাটেরিয়াল। তাহলে আপনারা দেখবেন যে এই বাজেট ফ্যাক্টর আর লিমিটিং ফ্যাক্টর। যেমন সেলসটার ক্ষেত্রে আমরা সেলস দিয়ে আমরা শুরু করছিলাম, বিকজ আমার হয়তো প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি আছে, কিন্তু আমি অত প্রোডাকশন করতে পারবো না বিকজ আমার সেলসের ডিমান্ড কম। তাহলে আমার প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর বা লিমিটিং বাজেট ফ্যাক্টর হচ্ছে কি সেলস কোয়ান্টিটি। It is usually assumed in budgeting that sales demand will be the key factor setting a limit to what the organization can expect to achieve in the budget period. When the principal budget factor has been determined,
this should be the starting point of all other budgets. আচ্ছা, তাহলে আমরা প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর বুঝতে পারলাম। এবার হচ্ছে আদার লিমিটিং ফ্যাক্টরস, আরো কিছু লিমিটিং ফ্যাক্টর থাকতে পারে বাজেট করার সময়। তখন যদি অন্য কোনো সেলস ছাড়া যদি অন্য কোনো রিসোর্স যদি আমাদের যদি লিমিটিং ফ্যাক্টর হয়ে যায়, তাহলে আমাকে ওইটাকে ধরেই বাজেটটা করতে হবে। এইটাই হচ্ছে মেন কথা। দেখেন এখানে কি লিখছে, ইন মোস্ট অর্গানাইজেশনস দ্য প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর ইজ সেলস ডিমান্ড। A company is usually restricted from making and selling more of its product because there would be no sales demand for the increased output at a price which would be acceptable or profitable to the company. Occasionally, however, there might be a shortage of key resource such as cash, কম থাকতে পারে, স্কিল লেবার কম থাকতে পারে। If a restricted supply is in restricted supply for the period should determine budget resource rather than by sales demand. যখন আমার কোনো রিসোর্স যদি শর্টেজ থাকে, তখন আমি কি চিন্তা করবো? তখন আমি ওই শর্ট রিসোর্সটাকে বেস্ট উপায়ে কতভাবে ইউজ করা যায় সেটাকে তখন চিন্তা করে আমি বাজেটটাকে টার্গেটিং করবো। Principles such as linear programming, key factor analysis, neither of these techniques examine, etc. Throughput accounting, capital rationing কিন্তু একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং একটা কথা আছে। কিন্তু থ্রুপুট অ্যাকাউন্টিং সম্বন্ধে পড়ছি আমরা, ক্যাপিটাল রেশনিং কিন্তু আমরা পরে পাবো। ফ্যান্টাস্টিক একটা জিনিস, আমরা বাজেটিং ক্যাপিটাল বাজেটিং জানতে পারবো। কুড দেন বি ইউজড টু ডিটারমাইন দ্য প্রোডাকশন প্ল্যান। যখন আমার রিসোর্স যখন শর্ট থাকবে, ক্যাশ টাকা কম আছে, কিংবা আমাদের সাপ্লায়ারের ঝামেলা আছে, সাপ্লায়ার সাপ্লাই দিতে পারবে না, বা স্কিল লেবারের ঝামেলা আছে, পারবো না, অত স্কিল লেবার পাচ্ছি না আমরা, সেক্ষেত্রে আমার ওগুলাকেই লিমিটিং ফ্যাক্টর ধরে, কি বাজেটিং ফ্যাক্টর ধরে ওগুলাকে বেস্ট ইউটিলাইজ করার জন্য কিরকম ভাবে বাজেট করলে আমি বেস্ট সবচেয়ে বেশি ইনকাম করতে পারবো, প্রফিট করতে পারবো, সেটাকে মাথায় রেখে তখন আমার বাজেটিং করতে হবে। কথা বোঝা গেছে? তা আজকে তাহলে মোটামুটি বাজেট সম্বন্ধে জানলাম আমরা। বাজেট সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু কভার করার চেষ্টা করবো। মোটামুটি আমরা বাজেট সম্বন্ধে যা জানছি এটাই হচ্ছে গিয়ে মুগ্ধ কথা, বাকিগুলো হচ্ছে ফিক্সড এন্ড ফ্লেক্সিবল বাজেট কি আছে এগুলো সম্বন্ধে জানবো। এগুলো ভেরি ইন্টারেস্টিং, নেক্সট ক্লাসে এগুলো করবো ইনশাল্লাহ। এই আর কি। তাহলে আজকে তো টাইম শেষ হয়ে গেছে আমাদের। তো বলেন, কেউ কিছু বলবেন? কারো কোনো প্রশ্ন আছে? আমাদের মোটামুটি টাইম শেষ। হ্যাঁ, সো আপনারা এইটা এক্সাম্পল 1টা বাসায় আবার সবাই করবেন। দেন আমরা নেক্সট ক্লাসের জন্য আবার বাকিটুকু ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজকে এখানে থাক, এখানে শেষ করছি। বেস্ট অফ লাক এন্ড আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট রোববার দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট রোববার 8:30টার সময় দেখা হবে। রোববার 8:30 আপনারা ওভেন নোটিস করবেন। রোববার একই টাইমে ক্লাস হবে আমাদের। স্যার ক্লাস হবে। স্যার রবিবারের ক্লাস শুক্রবারে নিতে চেয়েছিলেন? জি 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 জি, ওইটা আমি তখন বুঝতে পারি নাই। আমি যে রোববার দিন যে 8:30টার সময় একটা স্লট খালি আছে, সেটা আমি 2 দিন আগে আবার আপনার সাথে ওই দিন কথা বলার পরে আমি আবার রুটিন চেক করলাম, ওই দিনই দেখলাম যে রোববার দিনটা রাখতে পারি আমরা 8:30টার সময়। আমি আবার ওই ঢাকায় কথা বললাম,